আসসালামু আলাইকুম। শুভ আশা করি আল্লাহর রহমতে সকলে মেডিকেল স্কোর থেকে আয়োজিত নিয়মিত লাইভ সেশনে আপনাদের সকলকে জানাচ্ছি। আর আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আলিমা তাসনিম আইভি, মেডিকেল কলেজ তৃতীয় বর্ষ। আমাদের অত্যন্ত জটিল ও কঠিন পড়াশোনাকে অত্যন্ত সহজ করার লক্ষ্যে অ্যাক্সিস মেডিকেল স্কুল প্রতিনিয়ত আয়োজন করে চলেছে বিভিন্ন লাইভ সেশন। এরই ধারাবাহিকতায় আমাদের প্রফ পরীক্ষাকে সামনে রেখে অ্যাক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য আয়োজন করেছেন এক ভিন্নধর্মী সেশনের। আয়োজন করা হয়েছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ রিভিউ ক্লাসে, যেখানে আমাদের সেকেন্ড পরীক্ষার্থীদের জন্য আছে 45 minutes review classes on forensic medicine and 50 minutes review classes on community medicine. আর আমাদের আগের সেশনটি 45 minutes review classes on forensic medicine. আর এই পুরো সেশনটি জুড়ে আমাদের সাথে থাকবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আদ্রিতা মৌরিন আপু। আপনারা যারা গত 7টি সেশন আমাদের সাথে ছিলেন তারা নিশ্চয়ই আপুকে চেনেন। আপু পড়াশোনা করছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে 4র্থ বর্ষে। আর আপনাদের সকলের অবগতির জন্য আরো একবার জানিয়ে রাখছি, আপু সেকেন্ড প্রফে অনার্স পেয়েছেন ফরেনসিক মেডিসিনে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আইভি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপু আমাদের ফরেনসিক মেডিসিন রিভিউ ক্লাসেসের 8ম পর্ব চলছে। আর আজকে আপু আমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবেন সেটি হলো লিগ্যাল প্রসিডিউর এবং এর সাথে মেডিকেল ল অ্যান্ড ইটস। আর আশা করছি সেশনটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনার বন্ধুদেরকেও মেনশন দিয়ে আমাদের সাথে সুযোগ করে দেবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের সেশন। আমাদের আজকের টপিক লিগ্যাল প্রসিডিউর এর সাথে মেডিকেল ইথিক্স অ্যান্ড ল। আপু তাহলে আপনি শুরু করে দেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি তাহলে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আজকে আসলে আমার পক্ষে পুরো স্লাইডটা সুন্দরভাবে তৈরি করা সম্ভব হয়নি, কারণ সময় স্বল্পতার কারণে। তো আমি জাস্ট টপিক গুলোর নাম লিখে দিয়েছি এবং আমি পুরোটা সুন্দর করে বলার চেষ্টা করবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে আমরা আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেডিকেল লিগাল প্রসিডিউরস এন্ড এরপরে হচ্ছে মেডিকেল ল এন্ড এথিক্স। প্রথমে হচ্ছে লিগাল প্রসিডিউরসটা নিয়ে আলোচনা করব। এটা আমাদের প্রফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এখান থেকে যে কোশ্চেনটা প্রথমেই আসে, বিশেষ করে ডেফিনিশনটা, কোর্টের ডেফিনিশনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা ধরা হয়। তো কোর্ট বলতে কি বোঝায়? কোর্ট হচ্ছে এটা একটা লিগাল ইনস্টিটিউশন। লিগাল ইনস্টিটিউশন বলতে এখানে কি হয়, এখানে যদি আমরা ডেফিনেশনটা একটু সুন্দর করে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে বলা হচ্ছে কোর্ট মে বি ডিফাইন্ড অ্যাজ লিগাল ইনস্টিটিউশন হোয়ার কমপ্লেন্টস এগেইনস্ট অফেন্সেস আর প্রসিকিউটেড এন্ড ভার্ডিকশন ইজ ডিক্লেয়ার্ড। তার মানে যে লিগাল ইনস্টিটিউশন যেখানে কোনো অফেন্স কিংবা ক্রাইমের বিরুদ্ধে কমপ্লেন প্রসিকিউট করা হয় এবং এর বিরুদ্ধে ভার্ডিকশন ডিক্লেয়ার করা হয়, শাস্তি করা হয়, সেটাই হচ্ছে তোমার কোর্ট। আর এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কোর্টস বা ক্লাসিফাই দ্য কোর্টস অফ বাংলাদেশ। তো এটা হচ্ছে বাংলাদেশের কোর্টটাকে আমরা দুই ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট আর তারপর হচ্ছে সাবঅর্ডিনেট কোর্টস। সুপ্রিম কোর্ট আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে আপিল ডিভিশন এন্ড হাইকোর্ট ডিভিশন। আর সাবঅর্ডিনেট কোর্টস এর মধ্যে আছে সিভিল কোর্টস, ক্রিমিনাল কোর্টস এন্ড আদার কোর্টস লাইক ফ্যামিলি কোর্ট, লেবার কোর্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্পেশাল ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এগুলো হচ্ছে আদার। তো এখন এই প্রত্যেকটা সিভিল কোর্টস বলতে আমরা কি কি বুঝি? সিভিল কোর্টস এর মধ্যে সাধারণত কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তারপরে আছে হচ্ছে কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ সেশন অ্যাসিস্ট্যান্ট জাজ এন্ড কোর্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট জাজ। এগুলোকে হচ্ছে আমরা সিভিল কোর্ট বলবো। আর ক্রিমিনাল কোর্টের মধ্যে থাকবে হচ্ছে কোর্ট অফ সেশনস এন্ড কোর্টস অফ ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ম্যাজিস্ট্রেট, 4 ধরনের 4 ক্লাসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে হচ্ছে কোর্টস অফ ম্যাজিস্ট্রেটটা ইয়ে হয়। আর এরপরে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটার মধ্যে কোর্ট থেকে, সেটা হচ্ছে পাওয়ার্স অফ ডিফারেন্ট কোর্টস অফ বাংলাদেশ, বিভিন্ন কোর্টের কি কি পাওয়ার। তো এটা নিয়ে একটু আলোচনা করবো এখন আমরা। প্রথমে আসি হচ্ছে সুপ্রিম ডিভিশন, আমাদের সর্বোচ্চ আদালত যেটা সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে এটা মেইনলি যে কোনো কেস নিয়েই কাজ করতে পারে, ক্যান ডিল উইথ এনি অ্যাফেয়ার্স এন্ড ক্যান পাস এনি ভার্ডিক্ট। যে কোনো তারা শাস্তি করতে পারে, ভার্ডিক্ট করতে পারে, এবং তাছাড়া তারা
ক্যান সাস্টেন আর অল্টার দ্য পানিশমেন্ট অ্যাপ্রুভড অর অ্যাওয়ার্ডেড বাই দ্য হাইকোর্ট। অর্থাৎ মানে যে কোনো মানে নিম্নস্থ আদালত, যদি সহজ কথায় বলি, সে যে কোনো ধরনের শাস্তি তারা সাস্টেইন করতে পারে বা অল্টার করতে পারে। এবং ডেথ সেন্টেন্স যেটা, সেটা অবশ্যই সুপ্রিম কোর্টের থেকে হচ্ছে তোমার হতে হবে, কনফার্ম হতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা আলোচনা করি তাহলে সর্বোচ্চ কোর্ট গেল সুপ্রিম কোর্ট। এখন যদি আমরা আলোচনা করি সেশন জাজ কোর্ট। তো সেশন জাজ কোর্টের কি কি, সেশন জাজ কোর্টও হচ্ছে একটা আমাদের ক্রিমিনাল কোর্ট। তো এটার কারণ হচ্ছে এটাও যে কোনো কেস নিয়ে ডিল করতে পারে। সেশন জাজ কোর্ট ক্যান ট্রাই এনি কেস এন্ড ক্যান পাস এনি সেন্টেন্স অথরাইজড বাই দ্য ল। আইন অনুযায়ী যে কোনো সেন্টেন্স তারা দিতে পারে, কিন্তু ডেথ সেন্টেন্স দেওয়ার পূর্বে সেটা অবশ্যই হাইকোর্ট থেকে এবং অ্যাটলিস্ট দুজন জাজের থেকে কনফার্ম হয়ে নিতে হবে। ডেথ সেন্টেন্স মাস্ট বি অ্যাপ্রুভড বাই দ্য হাইকোর্ট এন্ড অ্যাটলিস্ট টু জাজেস। আচ্ছা, এরপরে আর যদি আসি সেশন অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট। এটা হচ্ছে একটা সেশন অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টটা হলো আমাদের সিভিল কোর্টের মধ্যে পড়ে। তো এটাও হচ্ছে তোমার যে কোনো কেস নিয়ে করতে পারে, কাজ করতে পারে, যে কোনো পানিশমেন্ট দিতে পারে এক্সেপ্ট ডেথ সেন্টেন্স। আর যে হচ্ছে 10 ইমপ্রিজনমেন্ট ফর এ পিরিয়ড এক্সিডিং 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছরের নিচে কারাদণ্ড দিতে পারবে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট 10 বছরের বেশি বা 10 বছর কারাদণ্ড দিতে পারবে না। এবং সেশন অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট ক্যান টেক ফাইন আপ টু 1 লাখ, 1 লাখ টাকার বেশি ফাইন ধার্য করতে পারবে না। এর বেশি যদি কোনো মানে এর থেকে গুরুতর কোনো অপরাধ যদি হয়, সেক্ষেত্রে তাদেরকে রেফার করতে হবে আরো হায়ার কোর্টের ক্ষেত্রে। আচ্ছা, একটু আরেকটা আমাদের হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 4 ধরনের ম্যাজিস্ট্রেট কোর্ট আছে। সে মানে 4 ধরনের ম্যাজিস্ট্রেটরা এই কোর্টটা পরিচালনা করেন। তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে তোমার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যিনারা ওনারা হচ্ছে যে আমাদের যে মেট্রোপলিটন এরিয়া গুলো আছে, ওই এরিয়ার যে ম্যাজিস্ট্রেট গুলো ওনাদেরকে বলা হয় ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো এখন ম্যাজিস্ট্রেট জেনারেল এনাদেরকে আবার 3টা ক্লাসে ভাগ করা যায়। হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এন্ড থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মধ্যে বিলং করেন হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, থানা ম্যাজিস্ট্রেট এন্ড মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেনারেল, ওনারাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আর হচ্ছে এছাড়া বাকি যেমন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের মধ্যে মোবাইল কোর্ট যিনারা পরিচালনা করেন, ওদেরকে আমরা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বলতে পারি। আর এই যে ম্যাজিস্ট্রেট গুলোর মানে ম্যাজিস্ট্রেট কোর্ট গুলার হচ্ছে যদি আমরা পাওয়ার অফ ডিফারেন্ট ম্যাজিস্ট্রেট যদি আমরা পড়ি, তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে ওনারা 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট দিতে পারবেন, সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন, এবং ওনারা ফাইন নিতে পারবেন আপ টু 10,000 টাকা। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যারা, ওনারা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট দিতে পারবেন এবং ফাইন নিতে পারবেন আপ টু 5,000 টাকা। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যিনারা, ওনারা হচ্ছে 2 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট দিতে পারবেন এবং ফাইন নিতে পারবেন আপ টু 2,000 টাকা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেটদের পাওয়ারটা সম্পর্কে আমরা জানলাম। এরপর আমাদের কোশ্চেন আসতে পারে যে হচ্ছে বাংলাদেশে কি কি ডেথ সেন্টেন্স দেওয়া হয় কোর্ট থেকে, কি কি ল অনুযায়ী কি কি মানে কি কি সেন্টেন্স, প্রথম হচ্ছে কি কি মানে পানিশমেন্ট দেওয়া হয় ল অনুযায়ী। পানিশমেন্ট দেওয়া হয়, সর্বোচ্চ শাস্তি হচ্ছে ডেথ সেন্টেন্স। এরপরে থাকে হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যেটাকে আমরা যাবজ্জীবন কারাদণ্ড বলে থাকি। আচ্ছা, তারপরে থাকে হচ্ছে ইমপ্রিজনমেন্ট, মানে সেটা 2 ধরনের হতে পারে, যেটা রায়গড়াস বা সশ্রম কারাদণ্ড যেটা জেনে থাকি আমরা, অথবা সিম্পল ইমপ্রিজনমেন্টও হতে পারে। আরেকটা হতে পারে ফরফেচার অফ প্রপার্টি, অর্থাৎ সম্পত্তি ক্রোক করে নেওয়া হতে পারে এবং জরিমানা বা সাধারণ ফাইন দিয়েও যেতে পারে। এই 5 ধরনের সেন্টেন্স বাংলাদেশে প্রচলিত আছে। এখন ডেথ সেন্টেন্স, ক্যাপিটাল পানিশমেন্ট বা সর্বোচ্চ শাস্তি হচ্ছে আমাদের দেশের জন্য ডেথ সেন্টেন্স, যেখানে কি করা হয়, মেইনলি হ্যাঙ্গিং করা হয়। আমাদের দেশের ক্ষেত্রে আমরা যে যখন অ্যাসফিক্সিয়া পড়ছিলাম, তখন আমরা জানছি যে জুডিশিয়াল হ্যাঙ্গিং পড়ে আসছিলাম। জুডিশিয়াল হ্যাঙ্গিং যেটা, ওইভাবে আমাদের দেশে ডেথ সেন্টেন্সটা এক্সিকিউট করা হয়। তো এছাড়াও বিভিন্ন দেশে আরো বিভিন্ন মেথডে ডেথ সেন্টেন্সটা এক্সিকিউট করা হয়। এটা অনেক সময় আমাদের স্যাররা পরীক্ষায় জানতে চান কি কিভাবে ডেথ সেন্টেন্সটা এক্সিকিউট করা হয়। তো আমাদের দেশে তো হ্যাঙ্গিং, এছাড়াও অন্যান্য দেশে ইলেকট্রোকিউশনের মাধ্যমে করা হয়ে থাকে, লিথাল ইনজেকশন মাধ্যমে করা হয়ে থাকে। যেমন ইন্ট্রাভেনাস সোডিয়াম থায়োসালফেট যদি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে লিথাল ইনজেকশনের মাধ্যমে ডেথ সেন্টেন্সটা এক্সিকিউট করা হয়। কোনো কোনো দেশে গ্যারোটিং এর মাধ্যমে, আমরা যে পড়ে আসছিলাম আমাদের যে এনসিয়েন্ট স্পেনিশ যে একটা মেথড, যেখানে একটা আয়রন কলার গলার মধ্যে দিয়ে পিছনে স্ক্রু টাইট করে দেওয়া হয়, গ্যারোটিং। এটা হচ্ছে আমাদের মানে আগেকার দিনে প্রচলিত ছিল। এছাড়া গ্যাস চেম্বারের মাধ্যমে কিছু ইরেসপিরেবল গ্যাস রুমের মধ্যে একজন মানুষকে এক্সপোজ করে এভাবেও করা হয়। তো এগুলো হচ্ছে বিভিন্ন দেশের মেথডস অফ ক্যাপিটাল পানিশমেন্ট, এবং আমাদের দেশের জন্য সেটা হচ্ছে হ্যাঙ্গিং, বা যদি বলি জুডিশিয়াল হ্যাঙ্গিং। হচ্ছে স্যাররা ভাইবা অনেক সময় জিজ্ঞেস করে থাকেন। এরপরে আসে হচ্ছে ক্রাইম অথবা অফেন্স। ক্রাইম বলতে বোঝায় যে এনি অ্যাক্ট অর অমিশন
which can be definitely proved and prohibited and made punishable by the legislation of the country. অর্থাৎ যে কোনো ধরনের কাজ যেটা দেশের আইন দ্বারা নিষিদ্ধ এবং পানিশেবল, সেটাই হচ্ছে ক্রাইম। অফেন্সের সংজ্ঞাও আসলে ক্রাইম এবং অফেন্স দুইটা আসলে সিমিলার মিনিং। তো যে কোনো এনি অ্যাক্ট অর অমিশন মেড পানিশেবল বাই এনি ল, এটা হচ্ছে অফেন্স। এখন অফেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কগনিজেবল অফেন্স এন্ড নন কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্স কোনটা? যে অফেন্সটার ক্ষেত্রে মানে পুলিশ অফিসার কোন রকম ওয়ারেন্ট ছাড়াই আহ, অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখেন, সেটা হচ্ছে কগনিজেবল অফেন্স। যেমন রেপ, মার্ডার, কিডন্যাপিং এ ধরনের কেসে মানে ম্যাজিস্ট্রেটের থেকে ওয়ারেন্ট ছাড়াই হচ্ছে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারেন, এটা হচ্ছে কগনিজেবল অফেন্স। আর নন কগনিজেবল অফেন্স হচ্ছে যে ধরনের কেসের ক্ষেত্রে কাউকে গ্রেপ্তার করতে হলে অবশ্যই একজন অথরাইজড পার্সনের থেকে ওয়ারেন্ট ইস্যু করে তারপরে তাকে অ্যারেস্ট করতে হবে। যেমন অ্যাসাল্টের ক্ষেত্রে বা স্টিলিং এর ক্ষেত্রে, এ ধরনের ক্ষেত্রে হচ্ছে, বা যদি কোনো ডক্টরকে যদি অ্যাকিউজ করা হয় সেক্ষেত্রে অবশ্যই ওয়ারেন্ট ইস্যু করে তারপর তাকে গ্রেপ্তার করতে হবে, না হলে গ্রেপ্তার করা যাবে না। এখান থেকে অফেন্সের ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট, রিটেনের জন্য বা ভাইবাতে স্যারা জিজ্ঞেস করতে পারেন। এখন আমাদের যে ইম্পর্টেন্ট টপিকে আমরা যাব সেটা হচ্ছে ইনকোয়েস্ট। ইনকোয়েস্ট আমরা পড়েছিলাম আমাদের অটোপসির সময়, আমরা যখন পড়ছিলাম মেডিকো লিগাল অটোপসি, যে অটোপসির প্রি রিকুইজিট যেটা, সেটার মধ্যে ছিল হচ্ছে ইনকোয়েস্ট 1 নম্বরে। তো আমরা তখন বলছিলাম আমরা নেক্সট লিগাল প্রসিডিওরে পড়বো। তো এখন ইনকোয়েস্ট জিনিসটা কি? এটা হচ্ছে ইনকোয়েস্ট মানে মেইনলি লিগাল আর জুডিশিয়াল একটা ইনকোয়ারি। একটা কোন ক্ষেত্রে ইনটু দ্য কেসেস অফ ডেথ হোয়ার ডেথ ইজ অ্যাপারেন্টলি নট ডিউ টু ন্যাচারাল কজ, কোন একটা অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে মানে যে একটা জুডিশিয়াল আর লিগাল যে একটা ইনকোয়ারি পরিচালনা করা হয়, এটাই হচ্ছে ইনকোয়েস্ট। তো ইনকোয়েস্ট কয় ধরনের? ইনকোয়েস্ট আবার 3 ধরনের ইনকোয়েস্ট হয়। সেটা হচ্ছে পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট এন্ড করোনার্স ইনকোয়েস্ট। করোনার্স ইনকোয়েস্টটা বাংলাদেশের ক্ষেত্রে হয় না, এটা সাধারণত ইউকে বা ইউএসএ ধরনের কান্ট্রিতে হয়ে থাকে। এই ধরনের ইনকোয়েস্টটা পরিচালনা করেন যাদের অ্যাটলিস্ট 5 বছরের এক্সপেরিয়েন্স আছে লিগাল ব্যাকগ্রাউন্ডে, অথবা কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, হয়তো বা উনি অবসরে গিয়েছেন। গভর্নমেন্ট কর্তৃক এমন কাউকে নিয়োগ দেওয়া হয় কোন একটা ঘটনার প্রেক্ষিতে যাদের 5 বছর লিগাল ব্যাকগ্রাউন্ডে প্র্যাকটিস আছে, অথবা যারা মানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন, অবসরপ্রাপ্ত হয়েছেন, এমন কাউকে নিয়োগ দেওয়া হয় কোন একটা নির্দিষ্ট কেস পরিচালনা করার ক্ষেত্রে। তো এটা হচ্ছে করোনার্স ইনকোয়েস্ট, যেটা বাংলাদেশে নাই প্রচলিত। বাংলাদেশে 2 ধরনের ইনকোয়েস্ট প্রচলিত আছে, সেটা হচ্ছে পুলিশ ইনকোয়েস্ট এন্ড ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। আচ্ছা, পুলিশ ইনকোয়েস্টটা কি? পুলিশ ইনকোয়েস্ট হচ্ছে যে ইনকোয়ারিটা, লিগাল যে ইনকোয়ারিটা, এটা পরিচালনা করেন একজন পুলিশ অফিসার। অবশ্যই তাকে সাব ইন্সপেক্টর বা তার উপরের লেভেলের হতে হবে। সাব ইন্সপেক্টরের নিচের লেভেলের কোনো পুলিশ অফিসার ইনকোয়েস্ট পরিচালনা করতে পারবেন না। তো এক্ষেত্রে উনি কি করেন, কোন একটা জায়গায় হয়তো বা কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো আনন্যাচারাল ডেথ হলো, উনি প্রথমে একটা ইনফরমেশন রিসিভ করেন। ইনফরমেশন রিসিভ করার পর উনি ইনফর্ম করেন মানে যে নিকটস্থ একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাকে উনি ইনফর্ম করেন যে এরকম একটা অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে আমি জানতে পারছি। তাকে ইনফর্ম করে উনি সাইটে চলে যান, যে হচ্ছে ওইখানে একটা ইনকোয়ারি পরিচালনা করেন, ওখানে মানে বডি অফ দ্য ডেথ বা সারাউন্ডিংস এগুলোর উপরে উনি ওনার মতো একটা ইনকোয়ারি পরিচালনা করেন ইন দ্য প্রেজেন্স অফ 2 or more উইটনেস, দুজন অথবা ততোধিক সাক্ষী থাকতে হবে, তাদের উপস্থিতিতে উনি একটা ইনকোয়ারি পরিচালনা করবেন। করার পরে উনি একটা রিপোর্ট তৈরি করবেন ওনার নিজস্ব জাজমেন্ট অনুযায়ী, যে উনি কি দেখলেন, ইনকোয়ারি করে উনি কি পেলেন, বা যে এখানে উইটনেস ছিল যারা সাক্ষীদের মতামত নিয়ে একটা হচ্ছে উনি তৈরি করবেন, রিপোর্ট তৈরি করবেন। রিপোর্ট করার পরে হচ্ছে যদি ওনার ইনকোয়ারি করে মনে হয় যে এখানে আসলে কোনো ফাউল প্লে থাকতে পারে, বা কেউ তাকে এটা হোমিসাইড হতে পারে, বা ওনার যদি কোনো সাসপিশন হয়, তখন উনি হচ্ছে ডেড বডিটা পাঠাবেন একজন গভর্নমেন্ট মেডিকেল অফিসারের কাছে পোস্টমর্টমের জন্য। অথবা যদি ওনার ইনকোয়েস্ট করার পরে মনে হয় যে না, এটা একটা স্বাভাবিক মৃত্যু, সেক্ষেত্রে উনি ডিসপোজ করার জন্য বডিটা ছেড়ে দিবেন। তো এটা হচ্ছে টোটাল পুলিশ ইনকোয়েস্ট এর প্রসিডিউর, ঠিক আছে? একজন সাব ইন্সপেক্টর বা তার উপরের কোনো পদমর্যাদার পুলিশ অফিসার এই পুলিশ ইনকোয়েস্টটা পরিচালনা করতে পারেন। আর এক্ষেত্রে তাকে অবশ্যই ইনকোয়েস্ট করার আগে একজন নিকটস্থ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ইনফর্ম করে তারপরে ইনকোয়েস্ট করতে হবে। আচ্ছা, এখন আসি ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হচ্ছে যে কোনো এনি এম্পাওয়ার্ড ম্যাজিস্ট্রেট মে কন্ডাক্ট অ্যান ইনকোয়েস্ট। ম্যাজিস্ট্রেট আসলে যে কোনো ইনকোয়েস্টই করতে পারেন, ঠিক আছে? ম্যাজিস্ট্রেট ক্যান কন্ডাক্ট অ্যান ইনকোয়েস্ট ইন এনি কেস অফ ডেথ ইনস্টেড অফ পুলিশ ইনকোয়েস্ট অর ইন অ্যাডিশন টু পুলিশ ইনকোয়েস্ট। পুলিশ ইনকোয়েস্টের পরিবর্তে উনি ইনকোয়েস্ট করতে পারেন, অথবা কোন একটা ঘটনা পুলিশ ইনকোয়েস্ট হয়ে গিয়েছে তারপরেও কিন্তু উনি ইনকোয়েস্ট করতে পারেন।
যদি প্রয়োজন হয়। আচ্ছা, সাধারণত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, থানা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে কোনো ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট পরিচালনা করতে পারেন। এখন কিছু কিছু কন্ডিশন আছে যেখানে আসলে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা ম্যান্ডেটরি, পুলিশ ইনকোয়েস্ট সেখানে করলে হবে না। এই কোশ্চেনটা আমাদের প্রায় আসে যে হোয়াট আর দ্য কন্ডিশনস হোয়ার ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট ইজ ম্যান্ডেটরি। কি কি কন্ডিশনে আমরা দেখি, সেটা হচ্ছে ডেথ ইন পুলিশ কাস্টাডি, যদি কেউ পুলিশ কাস্টাডিতে মারা যায়, অথবা ডেথ ডিউ টু পুলিশ ফায়ারিং অর বাই এনি ইউনিফর্ম পার্সন, মানে পুলিশের লোক দ্বারা বা কোনো ইউনিফর্ম পার্সনের মাধ্যমে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা করতে হবে। ডেথ ইন প্রিজন, রিফরমেটরিজ আর ব্রোস্টাল স্কুল, অর্থাৎ যদি কারো কারাগারে অথবা তোমার কিশোর সংশোধন কেন্দ্রে এই সমস্ত জায়গায় যদি মারা যায় সেক্ষেত্রে। এরপর হচ্ছে ডেথ ইন সাইকিয়াট্রিক হসপিটাল, যদি কেউ মানসিক হসপিটালে মারা যায়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে তিনটা জিনিস জানলাম, সেটা হচ্ছে যদি কোনো পুলিশের কাস্টাডিতে কেউ মারা যায়, বা ইন্টারোগেশনের সময় যদি কেউ মারা যায়, যদি কেউ পুলিশ অফিসার কর্তৃক ফায়ারিং এর মাধ্যমে মারা যায়, অথবা যদি কেউ কারাগার অথবা আমাদের কিশোর সংশোধন কেন্দ্র এই সমস্ত জায়গায় যদি কেউ মারা যায় সেক্ষেত্রে মানে পুলিশ রিলেটেড কেসগুলোতে অবশ্যই ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে হবে। এছাড়াও সাইকিয়াট্রিক হসপিটালে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে করতে হবে। এক্সহুমেশন করার সময় আমরা আগের দিন যখন পড়ছিলাম, একটা অলরেডি বাড়ির ডেড বডি যখন আবার কবর থেকে উঠানো হয় সেক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট মাস্ট। এন্ড হচ্ছে ডাউরি ডেথের ক্ষেত্রে, ডাউরি ডেথ বলতে যদি কোনো উইমেন উনার ম্যারেজের 7 বছরের মধ্যে একটা আনন্যাচারাল ডেথ হয়, তখন সেটাকে আমরা মানে আদারওয়াইজ প্রুভ হওয়া পর্যন্ত ডাউরি ডেথ ধরে নিই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা বাধ্যতামূলক। তো এটা প্রায় কোশ্চেনে আসে যে হচ্ছে হোয়াট আর দ্য কন্ডিশনস আর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট ইজ ম্যান্ডেটরি, এবং এটা হচ্ছে ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয়। আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট চলে আসে যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট এবং পুলিশ ইনকোয়েস্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আচ্ছা, তো আমরা তো প্রথমেই জানলাম যে ম্যাজিস্ট্রেট যে কোনো কেসেই হচ্ছে মানে ইনকোয়েস্ট পরিচালনা করতে পারেন, কিন্তু পুলিশ অফিসার সব ক্ষেত্রে ইনকোয়েস্ট করতে পারেন না। কোন কোন ক্ষেত্রে পারেন না সেটা আমরা জেনে আসলাম। তো ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট আমরা যখন পুলিশ ইনকোয়েস্টটার পড়ছিলাম তখন আমরা জেনে আসছি যে কোনো এক পুলিশ অফিসার ইনকোয়েস্ট করার আগে তাকে অবশ্যই একজন ম্যাজিস্ট্রেটকে ইনফর্ম করে তারপরে তাকে হচ্ছে ইনকোয়েস্টটা পরিচালনা করতে হয়। কিন্তু একজন ম্যাজিস্ট্রেট যদি উনি ইনকোয়েস্টটা করতে যান, উনার সেক্ষেত্রে কাউকে ইনফর্ম করার প্রয়োজন নাই। তো এটা একটা পার্থক্য যে হচ্ছে একজনের ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে হলে কাউকে ইনফর্ম করার প্রয়োজন নাই, কিন্তু পুলিশ ইনকোয়েস্ট করতে হলে অবশ্যই একজন ম্যাজিস্ট্রেটকে ইনফর্ম করতে হবে। আচ্ছা, এছাড়াও ম্যাজিস্ট্রেট কিছু কাজ করতে পারেন যেটা পুলিশ সাধারণত করতে পারে না, যেমন রিকুইজিশন ফর ভিসেরা অ্যানালাইসিস। কোনো পেশেন্টের যদি ভিসেরা অ্যানালাইসিস মানে কোনো মার্ডারের ক্ষেত্রে যদি ভিসেরা অ্যানালাইসিস এর প্রয়োজন হয় সেক্ষেত্রে রিকুইজিশন দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, যেটা পুলিশ ইনকোয়েস্টের ক্ষেত্রে পারবেন না। এবং এক্সহিউমেশনের অর্ডার ইস্যু করতে পারবেন একজন ম্যাজিস্ট্রেট, যেটা পুলিশ পারবেন না। কাউকে ওয়ারেন্ট জারি করা, কাউকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারি করা, বা কাউকে এভিডেন্স দেওয়ার জন্য সামন দেয়া, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতাধীন, কিন্তু এটা পুলিশ অফিসার করতে পারবেন না। এবং এগুলো থেকে আমরা বুঝতেই পারি যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা পুলিশ ইনকোয়েস্ট থেকে বেশি সুপিরিয়র। তো এভাবে ভাইভাতে কোশ্চেন করতে পারে যে কোন ইনকোয়েস্টটা বেশি সুপিরিয়র, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা পুলিশ ইনকোয়েস্ট থেকে সুপিরিয়র। এবং এই কোশ্চেনটাও রিটেনে সাধারণত আসতে দেখা যায় যে ডিফারেন্স বিটুইন ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট এন্ড পুলিশ ইনকোয়েস্ট। তো এরপরে চলে আসে যেটা, সেটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট কি জিনিস। তো ওই যে ইনকোয়েস্ট একজন ম্যাজিস্ট্রেট অথবা একজন পুলিশ অফিসার ইনকোয়েস্ট করলেন, করার পরে উনি যে একটা রিপোর্ট তৈরি করলেন সেটাই হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, বা বাংলা যদি আমরা বলি সুরথাল প্রতিবেদন। আচ্ছা, এটা থেকে কিন্তু অস্পিতে কোশ্চেন আসে। অস্পিতে সাধারণত একটা ইনকোয়েস্ট রিপোর্ট থাকে যে কোনো একটা স্টেশনে। এখান থেকে কোশ্চেন আসে যে ডিফাইন ইনকোয়েস্ট রিপোর্ট এন্ড হোয়াট আর দ্য পার্টস অফ ইনকোয়েস্ট রিপোর্ট। তো ইনকোয়েস্ট রিপোর্টের ডেফিনিশন যদি আমরা লিখতে দিই সেটা হচ্ছে, এটা যে রিপোর্ট হুইচ ইজ গিভেন আফটার পারফর্মিং অ্যান ইনকোয়েস্ট ইজ কল্ড ইনকোয়েস্ট রিপোর্ট। সহজ কথায় ইনকোয়েস্ট রিপোর্টের কি কি পার্ট আছে। পার্টের মধ্যে থাকে, প্রথমে যদি বলি যে টাইম এন্ড দ্য পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশনের আন্ডারে এটা হচ্ছে এবং কোন টাইমে এটা হচ্ছে। এরপরে থাকে পার্টিকুলার্স অফ দ্য ভিকটিম, যিনি ভিকটিম তার নেম, তার প্যারেন্টস এর নেম, এজ, জেন্ডার, রেসিডেন্স, ডিটেলস একটা পার্টিকুলার্স থাকবে। এরপরে থাকবে যে প্লেস হোয়ার দ্য বডি ওয়াজ ফাউন্ড, ওনার বডিটা কোথায় পাওয়া গেছে সেই প্লেস, এবং এরপরে থাকবে ডেসক্রিপশন অফ দ্য কেস, যে মানে position of the body, about the surroundings of the body, apparent injuries and marks on the body, description of clothes and other articles found near the body, মানে সবকিছু বডিটা যে পাওয়া গেল, বডির উপরে কি কি ফাইন্ডিংস এবং আশেপাশে সবকিছু নিয়ে একটা ডিটেলস ব্রিফ একটা ডেসক্রিপশন থাকতে হবে সুরথাল প্রতিবেদনে।
এরপরে নিচে থাকবে হচ্ছে অপিনিয়ন অফ দ্য উইটনেস অ্যাজ টু দ্য কজ অফ ডেথ। ওই যে আমরা পড়ে আসছিলাম ইনকোয়েস্ট পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই দুইজন অথবা তার চেয়ে বেশি সাক্ষী থাকতে হবে। তো ইনকোয়েস্ট রিপোর্টের নিচে সাক্ষীদের অবশ্যই সিগনেচার থাকতে হবে, এবং ওর পাশে থাকবে পুলিশ অফিসার যিনি ইনকোয়েস্ট করছেন, তার অপিনিয়ন থাকবে এবং তাদের সিগনেচার থাকবে। তো সাক্ষী এবং পুলিশ অফিসারের অপিনিয়ন এবং সিগনেচার এগুলো হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্টের অন্তর্ভুক্ত। আমাদের সাধারণত পরীক্ষার আগে ইনকোয়েস্ট রিপোর্ট দেখানো হয় ডিপার্টমেন্ট থেকে। আমরা ভালো করে আহ, মানে পরীক্ষার আগেই ইনকোয়েস্ট রিপোর্ট গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবো, এবং পার্টস গুলো সংক্ষেপে অস্পিতে লেখার চেষ্টা করতে হবে। কারণ এটা অস্পিতে আসে যে ডিফাইন ইনকোয়েস্ট রিপোর্ট এন্ড, বা একটা স্টেশনে একটা ইনকোয়েস্ট রিপোর্ট থাকলো যে জিনিসটা কি, আইডেন্টিফাই দি পেপার এন্ড হোয়াট আর দ্য পার্টস অফ ইট, এভাবে আসতে পারে। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে চালান। চালান কি জিনিস? চালানটা হচ্ছে, আমরা এটাও হিসেব পড়ছিলাম, অটোপসির একটা রিকুইজিশন হিসেবে পড়ছিলাম। তো এটা একটা রিকুইজিশন রিপোর্ট সাবমিটেড বাই দ্য ইনভেস্টিগেশন অফিসার টু দ্য অথরাইজড মেডিকেল অফিসার while handing over the body for performing the postmortem examination। তার মানে কি দাঁড়াচ্ছে, যে যে একজন পুলিশ অফিসার বা একজন মানে অফিসার বা ম্যাজিস্ট্রেট যিনি ইনকোয়েস্টটা করলেন, ওনার যদি মনে হয় যে বডিটার আসলে এখন পোস্টমর্টেম করা প্রয়োজন, তো উনি তখন কি করেন, উনি হচ্ছে বডিটাকে একজন রেজিস্টার্ড গভর্নমেন্ট মেডিকেল অফিসারের কাছে বডিটা পাঠিয়ে দেন। পাঠানোর সময় সাথে একটা অবশ্যই পেপার থাকতে হবে, যে এই পেপারটার মাধ্যমে উনি ওনাকে রিকোয়েস্ট করেন বা জানান যে এই বডিটা আসলে পোস্টমর্টেম করতে হবে। এই পেপারটাই হচ্ছে চালান পেপার। চালান পেপারে সাধারণত যে বডির মানে যে ডেড বডি বা ভিকটিমের ডেসক্রিপশন গুলো একটা ট্যাবুলেটেড ফর্মে সাজানো থাকে। এটাও হচ্ছে আমরা আমাদের অস্পিতে থাকতে পারে চালান রিপোর্ট। তো এক্ষেত্রে সুরথাল এবং চালানের মধ্যে প্রতিবেদন হচ্ছে মানে পার্থক্যটা হচ্ছে, সুরথালের ক্ষেত্রে যে হিস্ট্রিটা বা ডেসক্রিপশনটা সেটা একটা ডিটেলস প্যারাগ্রাফ আকারে থাকে, কিন্তু চালান রিপোর্টের ক্ষেত্রে এই সবকিছু একটা টেবুলেটেড ফর্মে থাকে, টেবিল টেবিল আকারে সাজানো থাকে। এটা দেখে আমরা বুঝবো যে টেবিল আকারে ইনফরমেশন গুলো থাকে, সেটাই হচ্ছে চালান রিপোর্ট। তো চালান রিপোর্টটা তাহলে কি, ইট ইজ এ রিকুইজিশন রিপোর্ট submitted by the investigation officer to the authorized medical officer while handing over the body for performing the postmortem examination। আচ্ছা, তো এখান থেকে তাহলে আমরা ইনকোয়েস্ট রিপোর্ট এবং চালান রিপোর্টের পার্থক্য কি এটাও আমরা বুঝে গেলাম, যে ইনকোয়েস্ট রিপোর্টটা হচ্ছে একটা রিপোর্ট অন ইনভেস্টিগেশন, যে একটা আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে একটা ইনকোয়ারি পরিচালনা করার উপরে যে রিপোর্টটা তৈরি করলাম সেটাই হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট। আর চালানটা হচ্ছে একটা রিটেন রিকুইজিশন বাই অ্যান ইনভেস্টিগেটিং অফিসার টু দ্য ডক্টর টু পারফর্ম অটোপসি। অটোপসি পরিচালনা করার জন্য একটা রিকুইজিশন পেপার, সেটাই হচ্ছে চালান। আচ্ছা, আর হচ্ছে ইনকোয়েস্টের ক্ষেত্রে হিস্ট্রি অ্যাবাউট দ্য ডেড বডি contains a brief history about the dead body। ইনকোয়েস্ট রিপোর্ট ডেড বডি সম্পর্কে একটা ব্রিফ হিস্ট্রি ধারণ করে থাকে, কিন্তু চালানের ক্ষেত্রে কোনো ব্রিফ হিস্ট্রি থাকে না, শুধু কিছু ট্যাবুলেটেড ইনফরমেশন থাকে। এবং ইনকোয়েস্ট রিপোর্টের ক্ষেত্রে অবশ্যই উইটনেসের স্বাক্ষর থাকতে হবে, কিন্তু চালানের ক্ষেত্রে সাধারণত উইটনেসের কোনো স্বাক্ষর থাকে না। এক্ষেত্রে শুধুমাত্র যে যিনি ইনভেস্টিগেটিভ অফিসার ওনার স্বাক্ষর থাকে, কোনো উইটনেসের স্বাক্ষর চালান রিপোর্টে থাকে না। এবং ইনকোয়েস্ট আমরা পড়ে আসছি যে তিন ধরনের ইনকোয়েস্ট হতে পারে, যে পুলিশ ইনকোয়েস্ট, মেডিকেল, তারপরে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, করোনার্স ইনকোয়েস্ট। কিন্তু চালানের ক্ষেত্রে এ ধরনের কোনো মানে ক্লাসিফিকেশন নাই। এটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট এবং চালান রিপোর্টের পার্থক্য। এই দুটো কোশ্চেন সাধারণত অস্পিতেও অনেক বেশি থাকা যায়, সাধারণত দুইটাই থাকে। আমি যে পরীক্ষা দিয়েছিলাম আমার সময় দুইটা স্টেশনে, একটাতে ইনকোয়েস্ট রিপোর্ট ছিল এবং একটাতে চালান রিপোর্ট ছিল, আইডেন্টিফাই করতে হয়। তো তাহলে আমরা চালান চিনবো যখন কোনো রিপোর্টে যদি আমরা দেখি যে একটা ভিকটিমের বা ডেড বডির ইনফরমেশন গুলো ট্যাবুলেটেড ফর্মে আছে, সেটাই হচ্ছে চালান রিপোর্ট। এখানে কি কি থাকে? এখানে সাধারণত টেবিলে থাকে রিলিজিয়ন অফ দা আর ক্যাস্ট অফ দা যে ডিজিজ, তার এজ এবং সেক্স সম্পর্কে থাকে, রেসিডেন্স, হোয়ার দ্য বডি ওয়াজ ফাউন্ড, ডেট অ্যান্ড আওয়ার অফ ডিসপ্যাচ এন্ড ডিস্টেন্স ফ্রম দ্য প্লেস অফ পোস্টমর্টেম, ঠিক আছে, মিনস অফ ডিসপ্যাচ মানে কিভাবে আসছে বডিটা, সবকিছু সব ইনফরমেশন গুলো সাধারণত টেবিলে সাজানো থাকে। এটা হচ্ছে গেল আমাদের চালান। ইনকোয়েস্ট আর চালান এই দুটো খুবই ইম্পর্টেন্ট প্রফের জন্য, ফর বোথ রিটেন ভাইবা অস্পি সবগুলোতে ইম্পর্টেন্ট। এরপর আসে হচ্ছে উইটনেস। উইটনেস মানে কি? উইটনেস মানে সোজা বাংলায় হচ্ছে সাক্ষী। আমাদের যে কোনো কেসে আমরা যে সাক্ষী বলে না, এটাই হচ্ছে উইটনেস। তো এখন উইটনেস এর যদি আমরা ডেফিনেশনটা একটু সুন্দর করে বলি, সেক্ষেত্রে বলতে হবে যে উইটনেস মে বি ডিফাইন্ড অ্যাজ ওয়ান হু ডেপোজিটস এভিডেন্স ইন দ্য কোর্ট টু প্রুভ অর ডিসপ্রুভ দ্য ম্যাটার ইন কোশ্চেন। মানে যিনি কোর্টে হচ্ছে এভিডেন্সটা ইয়ে করেন বা সাক্ষী দেন, তিনি হচ্ছে উইটনেস। আচ্ছা, এখন উইটনেস আবার ক্লাসিফিকেশন করা যায়। উইটনেস হচ্ছে দুই ধরনের, একটা হলো কমন উইটনেস, একজন হচ্ছে আরেকটা হচ্ছে এক্সপার্ট উইটনেস।
তো কমন উইটনেস কাদেরকে বলা হয়? যে কমন উইটনেস ইজ এ পারসন হু গিভস এভিডেন্স অ্যাবাউট দ্য ফ্যাক্টস অবজার্ভ বাই অর পারসিভড বাই দ্য সেন্স অফ অর্গান অফ হিম। অর্থাৎ একজন ব্যক্তি, উনার সামনে ঘটনাটা ঘটলো বা উনি যদি ঘটনাটা সম্পর্কে যা যা জানেন এইগুলো যখন উনি কোর্টে বলবেন, সেটা হচ্ছে উনি তখন কমন উইটনেস। আর এক্সপার্ট উইটনেস হচ্ছে, এক্সপার্ট উইটনেস বলতে বোঝায় যেমন ধরো ডক্টর, উনি হচ্ছে উনি হয়তোবা ঘটনার সময় উপস্থিত ছিলেন না বা ঘটনা সম্পর্কে কিছু জানেন না, কিন্তু উনি পোস্টমর্টেম এক্সামিনেশন করলেন বা উনার যে টেকনিক্যাল যে জ্ঞান দ্বারা বা সায়েন্টিফিক সাবজেক্ট উনার যে নলেজ, এটা দিয়ে উনি ওই পুরো ঘটনা থেকে একটা অপিনিয়ন ড্র করার ক্ষমতা রাখেন। তো যারা হচ্ছে এটা রাখে, তো এক্সপার্ট উইটনেস ইজ এ পারসন হু হ্যাজ বিন ট্রেন্ড অর স্কিলড in technical or scientific subject and capable of drawing opinions and conclusion from the facts observed by himself or noticed by the others. তিনি হচ্ছে এক্সপার্ট উইটনেস। তো কারা কারা এক্সপার্ট উইটনেস হতে পারেন? যেমন একজন ডক্টর, একজন ফায়ার আর্ম এক্সপার্ট হতে পারেন, একজন ড্যাকটাইলোগ্রাফার বা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। ইনারা হচ্ছে কেসের মানে যে কোনো উনাদের যে নলেজ, উনাদের যে ট্রেনিং নলেজ, এটা দিয়ে উনারা যে কোনো কেসের ক্ষেত্রে একটা অপিনিয়ন বের করতে পারেন। এনারা হচ্ছে এক্সপার্ট উইটনেস। এখান থেকে ভাইভাতে একটা কোশ্চেন ধরতে পারে যে একজন ডক্টর উনি কি হচ্ছে এক্সপার্ট, সবসময় এক্সপার্ট উইটনেসই হবে, বা একজন ডক্টর কি কমন উইটনেস বা এক্সপার্ট উইটনেস দুইটা হিসেবে কাজ করতে পারে? হ্যাঁ পারে। একজন ডক্টর কখন কমন উইটনেস হিসেবে কাজ করবে? যখন উনি হচ্ছে কোনো একটা ঘটনা ওনার সামনে ঘটলো, উনি তখন মানে সেই ঘটনাটার বিবরণ দিল, কোন এটা হচ্ছে তখন উনি কমন উইটনেস। আর এক্সপার্ট উইটনেস হচ্ছে যখন তিনি কোনো ওনার নলেজটাকে কাজে লাগিয়ে কোনো ঘটনা থেকে অপিনিয়ন ড্র করবেন, তখন হচ্ছে উনি এক্সপার্ট উইটনেস। অর্থাৎ একজন ডক্টর তিনি এক্সপার্ট উইটনেস অথবা কমন উইটনেস দুইটা হিসেবে কাজ করতে পারেন। উইটনেসের মধ্যে এখন কিছু আর একটা দুইটা টার্ম আমরা পড়বো, সেটা একটা হচ্ছে হোস্টাইল উইটনেস। Hostile witness কি জিনিস? Hostile witness is one who is supposed to have some interest or motive for concealing part of the truth or giving completely false evidence. অর্থাৎ যে উইটনেস হচ্ছে মানে দেখা যায় যে উনি উনি সত্যর কোনো কিছু অংশ গোপন করছেন অথবা সম্পূর্ণ মিথ্যা সাক্ষী দিচ্ছেন, তাকেই বলা হয় হোস্টাইল উইটনেস। আচ্ছা, আর আরেকটা টার্ম আসে সেটা হচ্ছে পারজুরি। পারজুরি জিনিসটা কি? একই কথা, যে যদি কেউ হচ্ছে উইলফুল ফলস এভিডেন্স দেয় আন্ডার ওথ, মানে কেউ যদি শপথের আন্ডারে শপথ করে মিথ্যা সাক্ষী দেন, তিনি হচ্ছে তাকে বলা হয় পারজুরি। ঠিক আছে? তো পারজুরি মিনস গিভিং উইলফুল ফলস এভিডেন্স বাই এ উইটনেস হোয়াইল আন্ডার ওথ অর ফেলিয়ার টু টেল হোয়াট হি নোজ অর বিলিভস টু বি ট্রু। অর্থাৎ কারোর মানে ইয়ে করে শপথ গ্রহণ করেও যদি কেউ মিথ্যা সাক্ষী দেয়, সেটাই হচ্ছে হোস্টাইল উইটনেস, পারজুরি। তো এটার এখানেও একটা পার্থক্য আছে যে হোস্টাইল উইটনেস এবং পারজুরির মধ্যে ডিফারেন্সটা কোথায়। হোস্টাইল উইটনেস এর মধ্যে, হোস্টাইল উইটনেস বলতে তো আমরা বুঝলামই যে যিনি হচ্ছে মিথ্যা অভিযোগ দেন, মিথ্যা সাক্ষী দেন। তো পারজুরির ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে সে সে অবশ্যই মানে শপথ নিয়ে তারপরে হচ্ছে মিথ্যা অভিযোগ দিবেন। এবং হোস্টাইল উইটনেস এর ক্ষেত্রে সাধারণত কোনো মানে যদি উনি শপথের যেহেতু নিচ্ছে না, সেক্ষেত্রে উনার 3 ইয়ার্স পর্যন্ত শাস্তি হতে পারে, কিন্তু পারজুরির ক্ষেত্রে সাধারণত আপ টু 7 ইয়ার্স শাস্তি হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি এভিডেন্স কি জিনিস। এভিডেন্স বলতে বোঝায় যে অল লিগাল মিনস হুইচ হেল্প টু প্রুভ অর ডিসপ্রুভ এনি ম্যাটার ইন কোশ্চেন। অর্থাৎ যে সমস্ত লিগাল জিনিসগুলো কোনো একটা কেসকে প্রুভ আর ডিসপ্রুভ করতে সাহায্য করে, সেগুলো হচ্ছে এভিডেন্স। এভিডেন্স হচ্ছে আবার 4 প্রকার। টাইপস অফ এভিডেন্স, এটা অনেক ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রায়ই আসে যে রাইট ডাউন দ্য টাইপস অফ এভিডেন্স। তো টাইপস হচ্ছে 4 ধরনের। একটা প্রথমে হচ্ছে দুই দুই ভাগে ভাগ করবো আমরা। এটা হচ্ছে ওরাল এভিডেন্স, দেন মেডিকো লিগাল এভিডেন্স। ওরাল এভিডেন্সটা হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দুই ভাগে ভাগ করা যায়। ডাইরেক্ট এভিডেন্স হচ্ছে যদি কেউ সচক্ষে দেখে, যে কোনো ঘটনা সচক্ষে দেখে, যে সে হচ্ছে ওর মানে ডাইরেক্ট ওরাল এভিডেন্স। এবং ইনডাইরেক্ট এভিডেন্স হচ্ছে সে হচ্ছে পারিপার্শ্বিক ঘটনা সম্পর্কে জানে, সেই সেই জানা সম্পর্কে যদি কেউ এভিডেন্স দেয় বা সাক্ষ্য দেয়, সেটা হচ্ছে মানে ইনডাইরেক্ট বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। আচ্ছা, এখন আসি মেডিকেল মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স কি কি। মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স হচ্ছে আমাদের 4 ধরনের। একটা হলো মেডিকেল সার্টিফিকেট, একটা মেডিকেল রিপোর্টস, ডাইং ডিক্লারেশন এন্ড ডাইং ডিপোজিশন। মেডিকেল সার্টিফিকেট বলতে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এজ সার্টিফিকেট। এই সার্টিফিকেট গুলো যখন কোনো একটা ঘটনার ক্ষেত্রে এভিডেন্স হিসেবে কাজ করে, তখন হচ্ছে সেটা মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে গণ্য হবে। মেডিকেল লিগাল রিপোর্টস এর মধ্যে থাকে পোস্টমর্টেম রিপোর্ট, ইনজুরি রিপোর্ট, তারপরে হচ্ছে রিপোর্ট অন রেপ। এগুলো হচ্ছে মেডিকেল লিগাল রিপোর্টস। আচ্ছা,
আর ডাইং ডিক্লারেশন এন্ড ডাইং ডিপোজিশন এই দুটো টার্ম কি? তাহলে এখন আমরা এই দুটো টার্ম পড়ে আসি। ডাইং ডিক্লারেশন এবং ডাইং ডিপোজিশন এই দুটো টার্ম অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও প্রফে প্রায় আসতে দেখা যায়। ডাইং ডিক্লারেশন প্রথমে পড়ি। ডাইং ডিক্লারেশন বলতে বোঝায় যে একটা রিটেন অর ওরাল স্টেটমেন্ট অফ এ পারসন, একজন পার্সনের একটা রিটেন এবং ওরাল স্টেটমেন্ট হু ইজ ডাইং অ্যাজ এ রেজাল্ট অফ সাম আনলawful অ্যাক্ট রিলেটিং টু দি কজ অফ হিজ ডেথ অর বিয়ারিং অন দ্য সার্কামস্টেন্সেস। অর্থাৎ সোজা কথায় যদি বলি যে একজন মানুষ, ধরো উনি মারা যাচ্ছেন, উনি যে কোনো একটা মানে আনলফুল কোনো একটা অ্যাক্টের কারণে অথবা ওনার উপর কোনো একটা অ্যাসাল্ট বা কোনো একটা ইনজুরির কারণে উনি মারা যাচ্ছেন। তো মারা যাওয়ার আগে উনি যদি রিটেন অথবা ওরাল কোনো স্টেটমেন্ট দিয়ে যায় কারোর কাছে, সেটাই হচ্ছে ডাইং ডিক্লারেশন। তো ডাইং ডিক্লারেশন রেকর্ড করার কিছু প্রসিডিওর আছে, সেটা যদি আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে যদি পসিবল হয়, ধরো একজন পার্সন মারা যাচ্ছে, উনি কিছু বলতে চায়, উনার মৃত্যু সম্পর্কে কারণগুলো উনি বলে যেতে চায়, যদি পসিবল হয় সেক্ষেত্রে অবশ্যই একজন ম্যাজিস্ট্রেটকে কল করতে হবে জায়গা আসার জন্য। এখন ধরো পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, উনি হচ্ছে মানে ম্যাজিস্ট্রেট ডাকার মতো সময় যদি অপেক্ষা করা হয় সেক্ষেত্রে উনি মারাও যেতে পারেন। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অপেক্ষা না করে যে ডক্টর ওনাকে অ্যাটেন্ড করছেন উনি তখন ডাইং মানে এটা নিতে পারবেন, রেকর্ডটা নিতে পারবেন। তো সেক্ষেত্রে ওনাকে কি করতে হবে, সেক্ষেত্রে ডক্টর প্রথমেই মানে ক্লিয়ার করে নেবেন যে যে পার্সনটা মারা যাচ্ছে ওনার মেন্টাল স্টেটটা মানে ভালো আছে, ওনার হচ্ছে মেন্টাল স্টেটটা পরীক্ষা করে নিতে হবে যে তার মেন্টাল ফ্যাকাল্টিস আর নর্মাল। এরপরে উনি হচ্ছে যে পার্সন যে মারা যাচ্ছে তার এই বক্তব্যগুলো রেকর্ড করবেন উইদাউট এনি অল্টারেশন অফ টার্মস এন্ড ফ্রেসেস, অর্থাৎ উনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই বক্তব্যগুলো রেকর্ড করে লিখে নিতে হবে। আচ্ছা, the declarant should be permitted to give his statement without any undue influence, কোন রকম ইনফ্লুয়েন্স ছাড়া ওনাকে নিজের মতো বলতে দিতে হবে। আচ্ছা, if he is unable to speak he can answer to question in some signs which can be recorded, যদি উনি হচ্ছে মানে কথা বলতে নাও পারেন, উনি কিছু মানে সাইনের মাধ্যমেও চাইলে উনি অ্যান্সার দিতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে কোশ্চেন করা যাবে। কিন্তু যদি উনার সবকিছু নর্মাল থাকে সেক্ষেত্রে উনাকে কোনো রকম ইনফ্লুয়েন্স ছাড়া উনাকে স্বতঃস্ফূর্ত ভাবে বলতে দিতে হবে। আফটার রাইটিং দ্য ডিক্লারেশন ইট শুড বি রিড ওভার দ্য ডিক্লারেন্ট, যখন লেখাটা শেষ হবে এটা আবার যিনি মানে বলছেন যে যিনি মারা যাচ্ছেন, যিনি রেকর্ডটা দিলেন তাকে আবার পড়ে শোনাতে হবে। তারপরে হচ্ছে তার সিগনেচার অথবা তার থাম্ব ইমপ্রেশন নিতে হবে। ঠিক আছে, যে সবকিছু শেষ করা হয়ে গেলে তার থেকে একটা সিগনেচার নিতে হবে বা একটা থাম্ব ইমপ্রেশন নিতে হবে। তারপরে যে যিনি ডক্টর যিনি রেকর্ড করলেন এবং ওখানে যারা সাক্ষী উপস্থিত ছিল তাদের থেকেও সাইন নিতে হবে। এরপরে এই ডিক্লারেশনটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে একটা সিল্ড কভারে করে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি আরেকবার জিনিসটা সংক্ষেপে রিকল করার চেষ্টা করি, যে একজন মারা যাচ্ছে, উনি একটি ডাইং ডিক্লারেশন দিতে চান, উনার যে মারা যাচ্ছেন এই কন্ডিশন সম্পর্কে উনি একটা স্টেটমেন্ট দিতে চান উনার মৃত্যুর কারণ সম্পর্কে। প্রথমে চেষ্টা করতে হবে একজন ম্যাজিস্ট্রেটকে ডেকে নিয়ে আসতে। যদি ম্যাজিস্ট্রেট না আসতে পারে সেক্ষেত্রে যিনি ডক্টর উনি প্রথমে ক্লিয়ার করবেন যে না, পেশেন্টের মেন্টাল ফাংশনটা নর্মাল আছে। এরপরে উনি পেশেন্ট মানে ভিকটিমের থেকে সবকিছু রেকর্ড করবেন উইদাউট এনি আনডিউ ইনফ্লুয়েন্স, কোন রকম ইনফ্লুয়েন্স ছাড়াই উনার থেকে সবকিছু উনি হচ্ছে রেকর্ড করে নিবেন। রেকর্ড করার পরে মানে সবকিছু লিখে নেওয়ার পরে উনাকে জিনিসটা আবার পড়ে শোনাতে হবে, যা যা উনি বলছেন যেটা লেখা হলো সেটা উনাকে পড়ে শোনাতে হবে। পড়ে শোনানোর পর উনার থেকে একটা থাম্ব ইমপ্রেশন নিতে হবে অথবা একটা সিগনেচার নিতে পারলে খুবই ভালো হয়। দেন যিনি ডক্টর যিনি রেকর্ড করলেন উনার থেকে সিগনেচার নিতে হবে এবং ওখানে যারা সাক্ষী উপস্থিত ছিল তাদের থেকে সিগনেচার নিতে হবে। সবকিছু হয়ে গেলে যে ডিক্লারেশন এটা মানে রিপোর্টটাকে একটা সিল্ড কভারে করে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ডাইং ডিপোজিশন। জিনিসটা কি জিনিস, আমরা তো ডিক্লারেশন করলাম। ডাইং ডিপোজিশন জিনিসটা হচ্ছে এটাও একটা স্টেটমেন্ট মেড বাই পারসন আন্ডার ওথ। তাকে মানে আগের ক্ষেত্রে যে আমরা পড়লাম ডিক্লারেশন, সেক্ষেত্রে কিন্তু ওনার কোনো শপথ নেওয়া হয়নি। এক্ষেত্রে হচ্ছে যিনি স্টেটমেন্ট দিবেন তিনি অবশ্যই শপথ নিবেন এবং হচ্ছে সেখানে প্রেজেন্ট থাকতে হবে একজন ম্যাজিস্ট্রেট এবং যার বিরুদ্ধে উনি অভিযোগ আনছেন তিনি অথবা তার কোনো লয়ার সেখানে উপস্থিত থাকতে হবে। তো সংক্ষেপে যদি আমরা এই সংজ্ঞাটা পড়ি সেটা হচ্ছে ইট ইজ এ স্টেটমেন্ট মেড বাই এ পারসন আন্ডার ওথ হু ইজ ডাইং অ্যাজ এ রেজাল্ট অফ আনলফুল অ্যাক্ট ইন দ্য প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট and the accused of his lawyer where there is an opportunity to cross examination, অর্থাৎ যে উনি যে অভিযোগটা আনলেন এই অভিযোগটা বিরোধী পক্ষের আর কি মানে যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছেন তিনি অথবা তার কোনো লয়ার দিয়ে ক্রস এক্সামিনেশন করে নেওয়া যাবে। এটা হচ্ছে ডাইং ডিপোজিশন।
তো এক্ষেত্রে প্রসিডিওরটা কি, এখানে হচ্ছে অবশ্যই একজন ম্যাজিস্ট্রেট কন্ডাক্ট করবেন, এখানে কোনো ডক্টর অথবা পুলিশ অফিসার কন্ডাক্ট করলে হবে না। আচ্ছা, অ্যাকিউজড অর হিজ লয়ার মাস্ট বি প্রেজেন্ট, হয় যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে উপস্থিত থাকতে হবে, অথবা তার মানে যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো লয়ারের সেখানে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এট ফার্স্ট দ্য ডক্টর হ্যাজ টু সার্টিফাই অ্যাবাউট দ্য মেন্টাল সাউন্ডনেস অফ দ্য পার্সন, যে মারা যাচ্ছে তার মেন্টাল সাউন্ডনেসটা পরীক্ষা করে প্রমাণ করতে হবে যে না, সে নর্মাল। এরপরে ভিকটিমকে শপথ নিতে হবে, ভিকটিম হ্যাজ টু টেক ওথ। Then the accused or his lawyer has the opportunity to cross-examine the victim. After writing the statement, it is read over the victim. Then এখান থেকে হচ্ছে signature of the victim is taken and signature of the magistrate, accused or his lawyer is also taken. অর্থাৎ যিনি মারা যাচ্ছেন তাকে প্রথমে শপথ গ্রহণ করাতে হবে, এরপরে একজন ম্যাজিস্ট্রেট ওনার সবকিছু স্টেটমেন্ট নিবেন, এবং বিরোধী পক্ষ বা তার লয়ার তিনি চাইলে ক্রস এক্সামিনেশন করতে পারবেন। এবং সবকিছু শেষে এখানে ম্যাজিস্ট্রেট, যে ভিকটিম তার স্বাক্ষর, ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর এবং বিরোধী পক্ষের উইটনেসের স্বাক্ষর, বিরোধী পক্ষের যে অ্যাকিউজড অথবা তার লয়ার তারও স্বাক্ষর থাকতে হবে। এটা হচ্ছে ডাইং ডিপোজিশন। তাহলে ডাইং ডিক্লারেশন এন্ড ডিপোজিশন আমরা পড়লাম। এখান থেকে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডাইং ডিক্লারেশন এন্ড ডিপোজিশন। অলরেডি আমরা কিছু পার্থক্য পেয়ে গেছি, সেটা হলো ডাইং ডিক্লারেশন যেটা, সেটা একজন ডক্টর পরিচালনা করতে পারেন বা ম্যাজিস্ট্রেট পরিচালনা করতে পারেন, কিন্তু ডিপোজিশন যেটা, সেটা অবশ্যই একজন ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত হবে। ডাইং ডিক্লারেশনটা অবশ্যই শপথ নিয়ে, ডিপোজিশন যেটা, সরি, ডাইং ডিক্লারেশনটা কোনো শপথ না নিলেও চলবে, কিন্তু ডাইং ডিপোজিশন করতে হলে অবশ্যই শপথ নিতে হবে ভিকটিমের, অবশ্যই শপথ নিলে তখন সেটা ডাইং ডিপোজিশন হিসেবে গণ্য হবে। ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে অপোজিট যে অ্যাকিউজ যে বা তার কোনো লয়ারের প্রেজেন্সটা ম্যান্ডেটরি না, কিন্তু ডাইং ডিপোজিশনের ক্ষেত্রে অবশ্যই বিরোধী পক্ষের কোনো উকিল অথবা যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। ক্রস এক্সামিনেশনের, সুতরাং ডাইং ডিক্লারেশনে ক্রস এক্সামিনেশনের কোনো সুযোগই থাকলো না, কিন্তু ডাইং ডিপোজিশনের ক্ষেত্রে ক্রস এক্সামিনেশনের সুযোগ আছে। তো ভ্যালু যদি বলি, সেক্ষেত্রে ডাইং ডিক্লারেশনের চেয়ে ডাইং ডিপোজিশনের ভ্যালুটা বেশি, কারণ এখানে সবকিছু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ তাদের উপস্থিতিতে হচ্ছে, ক্রস এক্সামিনেশনের সুযোগ থাকছে। অবশ্যই ডাইং ডিপোজিশনটা ডাইং ডিক্লারেশনের চেয়ে বেশি হচ্ছে সুপিরিয়র। আর হচ্ছে যদি পেশেন্ট সার্ভাইভ করে যায়, যিনি মারা যাচ্ছিলেন কিন্তু উনি যদি কোনোভাবে সার্ভাইভ করে যায়, সেক্ষেত্রে ডাইং ডিক্লারেশনটা আর কোনো মানে ভূমিকা থাকবে না। কিন্তু ডাইং ডিপোজিশন যেটা, সেটা পেশেন্ট সার্ভাইভ করলেও কোর্টে এটা দিয়ে কাজ করা যাবে, তখন এটার ভ্যালু শেষ হয়ে যায় না। তো এটাই হচ্ছে ডাইং ডিক্লারেশন আর ডিপোজিশনের পার্থক্য। আরো কিছু টার্ম আমাদের লিগাল প্রসিডিউরের মধ্যে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে যদি আমরা পড়ি, যেমন হচ্ছে সামন কি, আমরা একটু আগে পড়ে আসছি যে হলো একজন ম্যাজিস্ট্রেট উনি কাউকে সামন দিতে পারেন। সামন জিনিসটা কি? সামন জিনিসটা হচ্ছে, এটা একটা রিটেন অর্ডার, রিটেন অর্ডার সার্ভড অন এ উইটনেস বাই দ্য কোর্ট কম্পেলিং হিজ অর হার অ্যাটেন্ডেন্স অফ এ পার্টিকুলার ডে এন্ড টাইম এন্ড প্লেস ফর দ্য পারপোজ অফ গিভিং এভিডেন্স, with a warning that if he or she fails to attend the court without any reasonable cause, a warrant will be issued against him or her. অর্থাৎ এটা একটা রিটেন অর্ডার, যেটা একজন উইটনেসকে পাঠানো হয় কোর্টের মাধ্যমে, কোর্টের থেকে, যেখানে বলা থাকে একটা নির্দিষ্ট দিন অথবা নির্দিষ্ট টাইমে তাকে উপস্থিত থাকতে হবে সাক্ষ্য দেওয়ার জন্য। এবং সাথে এটাও ওয়ার্নিং দিয়ে দেওয়া হয় যে যদি উনি কোনো রিজনেবল কজ ছাড়া অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে উনার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট ইস্যু হতে পারে। এটা হচ্ছে সামন আর সাবনিয়া। এটা দেওয়া হয় হচ্ছে তোমার কোর্টের মাধ্যমে দেওয়া হয়, এবং এটা সার্ভ করা হয় একজন পুলিশ অফিসার অথবা হচ্ছে যে কোনো পাবলিক সার্ভেন্টের মাধ্যমে, তো উইটনেসের কাছে সার্ভ করা হয়। আচ্ছা, পানিশমেন্ট কি, যদি কেউ মানে নির্দিষ্ট দিনে আসতে না পারে সেক্ষেত্রে তার পানিশমেন্টটা কি? আচ্ছা, যদি সিভিল কেস হয় এটা, সেক্ষেত্রে তার পানিশমেন্ট হচ্ছে তিনি যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা আহ, পূরণ করতে মানে লায়াবল থাকবে, উনি দায়ী থাকবে এবং সেই ড্যামেজটা উনি পে করবে। আর যদি ক্রিমিনাল কেস হয় সেক্ষেত্রে উনি অনুপস্থিত থাকলে ওনাকে ফাইন করা হতে পারে বা ওনাকে কারাদণ্ড দেওয়া হতে পারে। এটাই হচ্ছে যদি কেউ সামনটাকে উপেক্ষা করে সেটার শাস্তি। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে কন্ডাক্ট মানি কি। ডিফাইন কন্ডাক্ট মানি। কন্ডাক্ট মানি হচ্ছে ইট ইজ দ্য ফি offered or paid to a witness in civil cases at the time of serving the summon to meet the expenses for attending the court. অর্থাৎ একটা সিভিল কেসের ক্ষেত্রে একজন সাক্ষীকে সাক্ষ্য দিতে কোর্টে আসতে বলা হয়েছে, এক্ষেত্রে ওনার কোর্টে জয়েন করতে, কোর্টে অ্যাটেন্ড করতে তো ওনার কিছু খরচ হবে, কোর্টে আসা বা এই এই আনুষঙ্গিক খরচটা
পে করতে হবে, যে মানে অপোনেন্ট পার্টিকেই পে করতে হবে, যাদের তাদেরকেই পে করতে হবে। এই ফিটাই হচ্ছে কন্ডাক্ট মানি। তো ইট ইজ এ ফি অফার্ড অর পেইড টু এ উইটনেস ইন এ সিভিল কেসেস এট দ্য টাইম অফ সার্ভিং দ্য সামন, অর্থাৎ সামনটা দেওয়ার সময় এই পেটা তাকে আগে থেকেই দিয়ে দিতে হবে। এবং এটা শুধুমাত্র সিভিল কেসের ক্ষেত্রে, ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কোন রকম কন্ডাক্ট মানি হচ্ছে মানে সেক্ষেত্রে দেওয়া হবে না। ক্রিমিনাল কেসের ক্ষেত্রে তাকে আসতেই হবে, এক্ষেত্রে কোনো রকম কন্ডাক্ট মানি তাকে দেওয়া হবে না। তো মোটামুটি এটাই ছিল আমাদের লিগাল প্রসিডিওরের ক্ষেত্র থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো। এখান থেকে ইনকোয়েস্ট, চালান, ডাইং ডিক্লারেশন, ডাইং ডিপোজিশন, এই টপিক গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এগুলো থেকে অসপি, রিটেন সব জায়গা থেকে কোশ্চেন আসে। আর বিশেষ করে যে ডেফিনেশন গুলো আমি বললাম, এই ডেফিনেশন গুলো একটু সুন্দর করে পড়ার চেষ্টা করতে হবে। এই ডেফিনেশন গুলো হচ্ছে ভাইভাতেও আসে, আবার রিটেনেও 1 মার্কের কোশ্চেন হিসেবে আসে। এখন আমরা চলে যাব আমাদের পরের টপিক, মেডিকেল লস এন্ড এথিক্স। আচ্ছা, মেডিকেল লজ এন্ড এথিক্স এর মধ্যে প্রথমেই কোশ্চেন চলে আসে যে ডিফাইন মেডিকেল এথিক্স। মেডিকেল এথিক্স জিনিসটা কি? মেডিকেল এথিক্স হচ্ছে মোরাল প্রিন্সিপাল। মোরাল প্রিন্সিপালটা কাদেরকে নিয়ে? মোরাল প্রিন্সিপাল উইচ শুড গাইড দ্য মেম্বার্স অফ মেডিকেল প্রফেশন ইন দেয়ার ডিলিংস উইথ ইচ আদার, উইথ দেয়ার পেশেন্টস এন্ড দ্য স্টেট। অর্থাৎ যারা ডক্টর বা যারা মেডিকেল প্রফেশনের সাথে জড়িত, তাদের তাদের পেশেন্টদের সাথে বা তাদের কান্ট্রির সাথে ডিলিংস এর ক্ষেত্রে যেসব মোরাল প্রিন্সিপাল, এগুলোকেই বলা হয় মেডিকেল এথিক্স। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসে, জেনেভা ডিক্লারেশনটা কি? এটাও আমাদের একটু মুখস্থ করে নিবা সবাই। জেনেভা ডিক্লারেশনটা হচ্ছে 2017 সালে যেটা নতুন করে ইয়ে হয়েছে। এটা গুগল করলে পেয়ে যাবা, বা বইতে থাকলে প্রায় বোধহয় ওখানে 17টা পয়েন্ট ছিল, মানে 13টা পয়েন্ট। এটা একটু তোমরা মুখস্থ করে নিবা, এটা কিন্তু রিটেনে প্রায়ই আসে। রাইট ডাউন দ্য জেনেভা ডিক্লারেশন। এটা আর আমি উম, বললাম না, আমি পরের ইসে চলে যাচ্ছি। এটা হচ্ছে ডিউটিস অফ এ ডক্টর। একজন ডক্টরের কি কি ডিউটি থাকে? তো ডক্টরের ডিউটিটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিউটি টু দ্য সিক, ডিউটিস টু অ্যানাদার ডক্টর অর হিজ কলিগস, এন্ড ডক্টর ডিউটিস অফ ডক্টর ইন জেনারেল। তো একজন অসুস্থ পেশেন্টের ক্ষেত্রে ডক্টরের কি কি ডিউটি আছে, সেটা হচ্ছে প্রথমেই হলো প্রিজার্ভিং হিউম্যান লাইফ। একজন ডক্টরের প্রথম মানে যে ইয়ে হবে, ইম্পর্টেন্স থাকবে, সেটা হচ্ছে যে কোনো মূল্যে ওনার চেষ্টা করতে হবে রোগীর জীবন বাঁচানোর জন্য। এটা হচ্ছে ওনার প্রথম ডিউটি। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো এক্সামিনেশন আর ট্রিটমেন্ট সম্পর্কে যদি ওনার ক্যাপাসিটি না থাকে বা ওনার যদি ধারণা না থাকে, সেক্ষেত্রে ওনাকে অবশ্যই এমন কোনো কলিগকে ডেকে আনতে হবে যার এই সম্পর্কে ধারণা আছে। ঠিক আছে? ওনার হচ্ছে সুতরাং যে কোনো ক্ষেত্রে যদি ওনার এক্সামিনেশন আর ট্রিটমেন্টটা যদি ওনার ক্যাপাসিটিতে না থাকে, সেক্ষেত্রে ওনার অন্য একজনকে ডেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, মেনটেন অ্যাবসলিউট প্রফেশনাল সিক্রেসি, অর্থাৎ পেশেন্টের যে কোনো গোপনীয়তা ওনাকে রক্ষা করতে হবে, এটাও একজন ডক্টরের ডিউটি। এবং মাস্ট গিভ নেসেসারি ট্রিটমেন্ট ইন ইমার্জেন্সি সার্কামস্টেন্সেস। একটা ইমার্জেন্সি সার্কামস্টেন্সে ওনাকে অবশ্যই কিছু না কিছু ট্রিটমেন্ট দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ডিউটিস অফ ডক্টর টু দ্য সিক। এখন ডক্টরদের নিজেদের মধ্যে কিছু ডিউটি আছে, কি কি সেগুলো হচ্ছে এমন, মেইন কথা হচ্ছে একজন ডক্টরকে এমন বিহেভ করতে হবে অন্যদের সাথে, যেটা উনি নিজেও তার অন্যান্য কলিগের থেকে আশা করেন। ঠিক আছে? মানে উনি একজন মানুষ, নিশ্চয়ই তার অন্য কোনো কলিগ থেকে এমন বিহেভিয়ার আশা করবে না, মানে কোনো খারাপ ব্যবহার বা কোনো মানে অপ্রীতিকর আচরণ নিশ্চয়ই না আশা করবে না। সুতরাং উনারও উচিত হবে উনার অন্যান্য কলিগের সাথে এমন একটা ব্যবহার করা, যেটা উনি নিজেও তাদের থেকে মানে আশা করেন। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এ ডক্টর মাস্ট নট এন্টিস অ্যাওয়ে পেশেন্ট ফ্রম হিজ কলিগস। অর্থাৎ তার কলিগের থেকে পেশেন্টকে ভুল বুঝায় যে উনি তো কিছু পারে না, আপনি আমার কাছে আসেন, এই ধরনের বিহেভিয়ার একজন ডক্টরের করা যাবে না। আচ্ছা, ইন ইন জেনারেল ডক্টরের কি কি ডিউটি থাকে, সেটা হচ্ছে হাইয়েস্ট প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে। তো তারপরে তার কোনো মোটিভ থাকা যাবে না, কোনো প্রফিটের মোটিভ নিয়ে না, মানে জাস্ট রোগীর জীবন বাঁচানোর জন্য হচ্ছে তার চিকিৎসা করতে হবে। তার মাথায় প্রথম ইয়েটা থাকবে এটাই যে আমার হচ্ছে প্রিজার্ভিং হিউম্যান লাইফ। তারপরে হচ্ছে থাকতে হবে যে তার মানে তার ফিজিক্যাল আর মেন্টাল রেজিস্ট্যান্ট তাকে এমন কিছু করতে পারবে না। ঠিক আছে? উনি এমন কিছু করতে পারবে না যেটা একজন মানুষের ফিজিক্যাল অথবা মেন্টালি তাকে ইয়ে করে ফেলে, উইকেন করে ফেলে। এবং হচ্ছে হি শুড বি ভেরি কেয়ারফুল ইন পাবলিশিং হিজ অবজারভেশনস অর ডিসকভারিজ। তার কোনো অবজারভেশন পাবলিশ করার ক্ষেত্রেও তার পেশেন্টের প্রাইভেসি, এই জিনিসগুলো হচ্ছে তাকে খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে ছিল ডিউটিজ অফ এ ডক্টর। এখন ডক্টরের তো কিছু রাইটস থাকে, রাইটস এন্ড প্রিভিলেজেস অফ এ মেডিকেল প্র্যাকটিশনার। এই কোশ্চেনটাও বারবার আসে যে একজন ডক্টরের কি কি রাইট থাকে, এগুলো সম্পর্কে একজন ডক্টরের জ্ঞান থাকতে হবে। সেটা হচ্ছে রাইট টু প্র্যাকটিস মেডিসিন, রাইট টু চুজ হিজ পেশেন্ট, তিনি তার নিজের পেশেন্ট চুজ করতে পারবেন। এবং রাইট টু ডিসপেন্স ড্রাগস টু হিজ পেশেন্ট, পেশেন্টদেরকে হচ্ছে উনি
ড্রাগ ডিসপেন্স করার রাইট থাকতে হবে। আচ্ছা, ওনার কি কি রাইট আছে সেগুলোর মধ্যে হচ্ছে প্রসেস এন্ড সাপ্লাই ড্রাগস টু হিজ পেশেন্টস। হি হ্যাজ দ্য রাইট টু অ্যাড টাইটেল এন্ড ডেসক্রিপশন অফ দ্য কোয়ালিফিকেশন। ওনার যে কোয়ালিফিকেশন আছে সেটা উনি টাইটেল আকারে, ডেসক্রিপশন আকারে ওনার চেম্বারের সামনে ওনার লিখে রাখার রাইট আছে। হি হ্যাজ দ্য রাইট টু রিয়েলাইজ ফি এন্ড আদার এক্সপেন্সেস ফর অ্যাটেন্ডিং হিজ পেশেন্ট। তার পেশেন্টের থেকে ওনার হচ্ছে ফিটা রিয়েলাইজ করার রাইট আছে। যে কোনো পাবলিক অথবা লোকাল হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ওনার রাইট আছে। হি হ্যাজ দ্য রাইট টু অ্যাপয়েন্টমেন্ট ইন এনি পাবলিক অর লোকাল হসপিটাল। আচ্ছা, একজন মেডিকেল প্র্যাকটিশনারের আরো আরো কিছু রাইট আছে, যেমন হি হ্যাজ দ্য রাইট টু ইস্যু মেডিকেল সার্টিফিকেটস এন্ড মেডিকো লিগাল রিপোর্টস, রাইট টু গিভ এভিডেন্স ইন এ কোর্ট অফ ল অ্যাজ এন এক্সপার্ট উইটনেস, and removal of organs from the dead body for transplantation purpose। তো এই 10টা রাইট একজন মেডিকেল প্র্যাকটিশনারের থাকে। সেটা হচ্ছে তুমি নিজের পেশেন্ট চুজ করতে পারবেন, তাদেরকে ড্রাগ দিতে পারবেন, বা কোনো একটা পাবলিক হসপিটাল অথবা উম, কোনো একটা সরকারি হসপিটালে উনি চাকরি নেওয়ার ওনার রাইট আছে। উনি এক মেডিকেল সার্টিফিকেট এবং মেডিকেল লিগাল রিপোর্টস ইস্যু করার রাইট আছে। এছাড়া হচ্ছে উনি এক্সপার্ট উইটনেস হিসেবে কোর্টেও সাক্ষী দিতে পারেন। এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। ডক্টরের সাথে পেশেন্টের রিলেশনশিপটা কেমন হবে? এক্ষেত্রে ডক্টর পেশেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে ডক্টরের কি কি ইয়ে রাখা উচিত, যেটা আমরা আগেই পড়ে আসছি, যে হচ্ছে প্রিজার্ভিং দ্য হিউম্যান লাইফ। ওনার প্রথম ইয়ে থাকবে হচ্ছে হিউম্যান লাইফ প্রিজার্ভেশন। এরপরে তার ইয়ে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে মানে যে কোনো এক্সামিনেশন ট্রিটমেন্ট যদি উনি না করতে পারেন সেক্ষেত্রে একজন অন্য ডক্টরের কাছে রেফার করা বা তাকে ডেকে নিয়ে আসা, তার প্রফেশনাল সিক্রেসি মেনটেন করা, এগুলো হচ্ছে একজন ডক্টরের ডিউটি। পেশেন্টের কি কি ডিউটি আছে? পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই তার ডক্টরের ক্ষেত্রে মানে কনফিডেন্স থাকতে হবে। উনি যে ডক্টরকে দেখাচ্ছেন তার প্রতি ওনার সম্পূর্ণ কনফিডেন্সটা থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে থাকবে ওনাকে অবশ্যই একজন পেশেন্ট যখন ডক্টরের কাছে যাবেন তাকে অবশ্যই তার পাস্ট ইলনেস, ফ্যামিলি হিস্ট্রি, ডিজিজ, কন্ডিশন, এগুলো সম্পর্কে একটা ডিটেলস হিস্ট্রি তাকে দিতে হবে। এটা হচ্ছে পেশেন্টের ডিউটি, কারণ একটা ডিটেলস হিস্ট্রি ছাড়া তো আসলে ডায়াগনোসিস করা কঠিন। এজন্য একজন পেশেন্টের একটা ডিটেলস হিস্ট্রি দিতে হবে ডক্টরকে। আচ্ছা, এরপরে হচ্ছে তাকে অবশ্যই ডক্টরের ইনস্ট্রাকশন গুলো মেনে চলতে হবে। তো যখন ডক্টর এবং পেশেন্ট দুজনেই তাদের ডিউটি গুলো ফুলফিল ভাবে পালন করবে তখনই কিন্তু ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা স্ট্রং হবে। ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আলাদা আসলে মানে আমাদের মেডিসিন যখন ওয়ার্ক শুরু হয় তখন এটা নিয়ে আলাদা একটা ক্লাসই নেওয়া হয় শুধুমাত্র ডক্টর পেশেন্ট রিলেশনশিপ নিয়ে। তো এটা যদি রিটেনে আসে সেটা এভাবে লিখতে হবে যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপের ডক্টরের কি কি ডিউটি এন্ড পেশেন্টের কি কি ডিউটি। আচ্ছা, একটু আগে আমরা একটা ইয়ে পড়ে আসছি, সেটা হচ্ছে প্রফেশনাল সিক্রেসি কি জিনিস। প্রফেশনাল সিক্রেসি বলতে বোঝায় যে রোগীর মানে যে ইনফরমেশন গুলো, এগুলো একজন ডক্টরকে অবশ্যই মেনে চলতে হবে, মানে এগুলো কোনোভাবেই কোথাও এক্সপোজ করা যাবে না। তো এটা যদি আমরা ডেফিনেশনটা পড়ি তাহলে সেটা হচ্ছে ইট ইজ অ্যান ইমপ্লয়েড টার্ম অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য ডক্টর অ্যান্ড হিজ পেশেন্ট। দ্য ডক্টর ইজ obliged to keep the secret all information that he comes to know concerning the patient in the course of his treatment। অর্থাৎ ট্রিটমেন্ট করতে যে উনি পেশেন্ট সম্পর্কে যে সকল ইনফরমেশন জানবেন সেগুলো উনি কাউকে বলবেন না, এটা ওনার সম্পূর্ণ সিক্রেট রাখতে হবে। এটা হচ্ছে প্রফেশনাল সিক্রেসি। যেমন যদি আমরা উদাহরণ দিই, কোনো একটা পেশেন্টের ইলনেস সম্পর্কে উনি যদি পেশেন্ট যদি নিষেধ করেন যে এটা কাউকে বলা যাবে না, উনি ওনার প্যারেন্টস কেও বলতে পারবেন না। ঠিক আছে? কনসেন্ট ছাড়া তার কোনো ফ্যামিলি মেম্বারদেরকে ওটা বলা যাবে না। এই প্রফেশনাল সিক্রেসি জিনিসটা এত ইম্পর্টেন্ট, আমাদের একটা আপু প্ল্যাব পরীক্ষা দিতে গিয়েছিলেন ওই উনি পাশও করে গিয়েছেন। ওনার এক্সাম মানে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিলেন একদিন আমাদের সাথে। তো ওখানে একটা স্টেশনে এমন ছিল যে একটা পেশেন্ট আসছে, পেশেন্টের মানে রিলেটিভ ওয়েট করতেছে। তো ওখানে যাওয়ার পরে ওনাকে বলতেছে যে তার মা হচ্ছে অসুস্থ, তার মার সম্পর্কে তার মানে কি অসুখ এটা জানার জন্য ডক্টরকে প্রেশার ক্রিয়েট করতেছে। এটা হচ্ছে একটা মানে এখানেও অনেকে ভুল করছে যে মানে তাকে বলে দিছে যে মানে যে রোগীর ছেলে এসে ডাক্তারকে জোর করতেছে জানার জন্য, কিন্তু এক্ষেত্রেও কিন্তু প্রফেশনাল সিক্রেসিটা মেনটেন করতে হবে। যারা বলে দিয়েছে তাদের কিন্তু ওইখানে ফেল করায় দেওয়া হয়েছিল। ঠিক আছে? তো প্রফেশনাল সিক্রেসিটা এভাবে সব ক্ষেত্রেই দেখা হয়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন প্রফেশনাল সিক্রেসি কি সব ক্ষেত্রে মেনটেন করতে হবে? সব ক্ষেত্রে মেনটেন করার দরকার নেই, কিছু নির্দিষ্ট কন্ডিশন আছে যে ক্ষেত্রে প্রফেশনাল সিক্রেসিটা আসলে মেনটেন করা না করার দরকার নেই বা না করলেও হবে। এটাকে বলা হয়েছে প্রিভিলেজড কমিউনিকেশন। প্রিভিলেজড কমিউনিকেশন জিনিসটা কি? এটা হচ্ছে একটা স্টেটমেন্ট মেড বাই ডক্টর টু দ্য কনসার্ন অথরিটি ডিউ টু হিজ ডিউটি টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কমিউনিটি। সোজা কথা যদি আমরা বলি যে একটা বৃহত্তর স্বার্থে, দেশের অথবা কমিউনিটির স্বার্থে একজন ডক্টর
মানে তার পেশেন্টের কন্ডিশন সম্পর্কে, তার পেশেন্টের সিক্রেট গুলো একটা লিগাল অথরিটির কাছে এক্সপোজ করতে পারেন। কোন কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে ধরো ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে। এখন যেমন ধরো আমাদের করোনা আউটব্রেক চলতেছে, এক্ষেত্রে একজন ডক্টর এই ইনফেকশাস ডিজিজ কোনো একটা পেশেন্ট ধরো করোনা আক্রান্ত হয়েও সে দোকানে বসতেছে বা তার হচ্ছে বাজারে ঘোরাফেরা করতেছে, এক্ষেত্রে একজন ডক্টরের যে উচিত হবে একটা লিগাল অথরিটিকে জানানো যে হ্যাঁ উনি করোনা আক্রান্ত এবং উনি কিন্তু এভাবে ঘোরাফেরা করতেছে। অথবা ধরো কোনো একজন পার্সন তিনি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে আক্রান্ত, একজন ডক্টর ডায়াগনোসিস করলেন এবং দেখা গেল যে কিছুদিন পর উনি বিয়ে করতে যাইতেছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে অথরিটিকে জানাতে হবে। বা এর একইভাবে কোনো হচ্ছে নন ইনফেকশাস ডিজিজ, যেমন কোনো একজন পার্সন যদি তার কোনো ভিজুয়াল ডিফেক্ট থাকে, কালার ডিফেক্ট থাকে, কালার ভিশনে, এবং সে দেখা যাচ্ছে যে সে ড্রাইভার হিসেবে কাজ করার জন্য যাইতেছে, তার চোখে দেখে না, কালার ভিশনের সমস্যা, সে ড্রাইভার হিসেবে কাজ করতেছে, এরকম একটা ডেঞ্জারাস কন্ডিশন কিন্তু ক্রিয়েট হতে পারে, সেক্ষেত্রেও অথরিটিকে জানাতে হবে। বা ক্রিমিনাল কেসের ক্ষেত্রে ধর বোম বা ফায়ার আর্ম ইনজুরি, স্ট্যাব ইনজুরির কোনো পেশেন্ট আসলো, সেক্ষেত্রে অবশ্যই পুলিশকে জানাতে হবে, এক্ষেত্রে প্রফেশনাল সিক্রেসি মেনটেন করার কোনো দরকার নেই। এরকম কিছু কন্ডিশনে হচ্ছে প্রফেশনাল সিক্রেসিটা না মেনটেন করলেও চলে, এগুলোকে বলা হয় প্রিভিলেজড কমিউনিকেশন। আচ্ছা, এরপরে হচ্ছে যে টার্মটা আসে আমাদের সেটা হলো প্রফেশনাল ডেথ সেন্টেন্স। প্রফেশনাল ডেথ সেন্টেন্সটা কি, তার আগে আমরা জানি যে কিছু কিছু কন্ডিশনে হচ্ছে আমাদের যে বিএমডিসি রেজিস্ট্রেশনটা, আমরা যে ডক্টর হিসেবে রেজিস্ট্রেশন নিই, এটা হচ্ছে ডিলিট করে দেওয়া যায়। এই ডিলিট করে দেওয়াটাকেই বলা হয় প্রফেশনাল ডেথ সেন্টেন্স। কোন কোন ক্ষেত্রে প্রফেশনাল ডেথ সেন্টেন্স হয়, সেটা হচ্ছে আফটার ডেথ, কোন একজন রেজিস্টার্ড ডক্টর মারা যাওয়ার পরে তার রেজিস্ট্রেশনটা ডিলিট করে দেওয়া যেতে পারে। বা কি কোনো ডক্টর যদি মানে এরর এন্ট্রি নেয় আর কি, বা ভুল ক্রমে কারোর যদি এন্ট্রি হয়, বা কেউ যদি ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে এন্ট্রি নেয়, সেক্ষেত্রেও হচ্ছে তার এন্ট্রিটা ডিলিট করে দেওয়া হয়। আর একটা হচ্ছে প্রফেশনাল মিসকন্ডাক্টের মাধ্যমে, যদি কেউ মানে সিরিয়াস প্রফেশনাল মিসকন্ডাক্ট করলো, সেক্ষেত্রেও কিন্তু তার হচ্ছে এটা ডিলিট করে দেওয়া যায়, তার রেজিস্ট্রেশনটা ডিলিট করে দেওয়া যায়। তো প্রফেশনাল মিসকন্ডাক্ট কোন কোন ক্ষেত্রে করা হয় সাধারণত, আহ, কোন কোন ক্ষেত্রে গণ্য হবে যে তিনি প্রফেশনাল মিসকন্ডাক্ট করছেন এবং তার মানে রেজিস্ট্রেশনটা প্রফেশনাল ডেথ সেন্টেন্স করে দেওয়া যাবে। এক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যেমন হচ্ছে অ্যাডাল্টারি, যদি কোনো ডক্টর কোনো পেশেন্ট অথবা পেশেন্টের কোনো মেম্বারের সাথে অ্যাডাল্টারিতে জড়িয়ে পড়েন, ক্রিমিনাল অ্যাবর্শন পারফর্ম করেন, বা যদি উনি কোনো মানে টাউটস আর এজেন্টস এর সাথে অর্থাৎ দালালদের সাথে যদি উনি অ্যাসোসিয়েট করে পেশেন্ট আনার চেষ্টা করেন, যদি কোনো ডাক্তার অ্যাডিক্টেড হন অ্যালকোহলে বা অন্য কোনো ধরনের অ্যাডিকশনে যদি উনি অ্যাডিক্টেড হন, যদি উনি হচ্ছে বাংলাদেশের যে কোর্ট অফ ল বা অফেন্স যেগুলো কোনো একটা মানে কনভিকশন থাকে ওনার বিরুদ্ধে, যদি উনি ড্রাগ অ্যাক্ট এন্ড রেগুলেশন গুলো কন্ট্রাভেনশন করেন, যদি হচ্ছে উনি এমন কাউকে কভারিং করেন, কভারিং বলতে ধরো উনি এমন কাউকে সাহায্য করতেছেন যার কোনো মেডিকেল কোয়ালিফিকেশন নাই, কিন্তু সে ট্রিট করতেছে, অপারেশন করতেছে, এমন কাউকে যদি কোনো ডক্টর সহযোগিতা করেন এবং এটা যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রেও কিন্তু প্রফেশনাল মিসকন্ডাক্ট হিসেবে গণ্য হবে। আচ্ছা, এছাড়া হচ্ছে ডাইকোটমি ক্ষেত্রে গণ্য হবে। ডাইকোটমি বলতে বোঝায় যে এটা কিন্তু শর্ট নোট হিসেবেও আসে। হোয়াট ইজ ডাইকোটমি? ডাইকোটমি হচ্ছে যে রিসিভিং অর গিভিং, মানে কমিশন বা গিফট। আমাদের ডক্টরদের মধ্যে এই প্র্যাকটিসটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ওষুধ কোম্পানি থেকে বা হচ্ছে কোনো তোমার ইসের ক্ষেত্রে ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন বা গিফট নেওয়া, যেটা এটাই হচ্ছে ডাইকোটমি। এটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রেও কিন্তু সেটা প্রফেশনাল মিসকন্ডাক্ট হিসেবে গণ্য হবে। তারপরে হচ্ছে কন্ট্রাভে ইসে ডিসোসিয়েশন অফ প্রফেশনাল সিক্রেসি। ওই যে আমরা যেটা বললাম, প্রফেশনাল সিক্রেসি যদি কেউ ডিসক্লোজ করে, সেক্ষেত্রেও এটা প্রফেশনাল মিসকন্ডাক্ট। এছাড়া ডেপ্রিসিয়েশন, ইস্যুইং ফলস সার্টিফিকেট এবং ভায়োলেটিং দ্য প্রভিশন অফ ড্রাগ, এই সকল কাজ যদি কোনো ডাক্তার করে থাকেন, সেক্ষেত্রে এটা প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট হিসেবে গণ্য হবে। আচ্ছা, আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে প্রফেশনাল নেগলিজেন্স। প্রফেশনাল নেগলিজেন্স বলতে বোঝানো হয় যে যদি কোনো পেশেন্ট, কোনো ডক্টরের রিজনেবল কেয়ার অথবা উইলফুল নেগলিজেন্সের কারণে কোনো পেশেন্টের বডি এবং মাইন্ডের কোনো ক্ষতি হয়, সেটাকে ধরা হয় হচ্ছে প্রফেশনাল নেগলিজেন্স হিসেবে। এটা আবার চার ভাগে ভাগ করা যায়, যেমন সিভিল বা নেগলিজেন্স, ক্রিমিনাল নেগলিজেন্স, কর্পোরেট নেগলিজেন্স এন্ড কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। সিভিল নেগলিজেন্স হচ্ছে যদি মানে কোনো সিভিল কেস, কোনো পেশেন্টকে কোনো ডক্টর অ্যাডমিট করতেছে না, হসপিটালে যদি অ্যাডমিট না করেন, বা হচ্ছে যদি উনি কোনো পেশেন্টের প্রপার এক্সামিনেশন না করেন, কনসেন্ট না নিয়ে অপারেশন করেন, এ ধরনের ক্ষেত্রে সেটা সিভিল মেল প্র্যাকটিস হিসেবে গণ্য হবে। ক্রিমিনাল মেল প্র্যাকটিসটা হচ্ছে যদি কেউ ক্রিমিনাল অ্যাবর্শন করেন, বা পেশেন্টের অপারেশন করার সময় টিউব, স্পঞ্জ এগুলো যদি রেখে আসেন, বা অ্যাম্পুটেশন করেন, এক্ষেত্রে হচ্ছে ক্রিমিনাল মেল প্র্যাকটিস হিসেবে গণ্য হবে। কর্পোরেট নেগলিজেন্স এবং কন্ট্রিবিউটরি নেগলিজেন্স।
কর্পোরেট নেগলিজেন্সটা হচ্ছে যদি হসপিটাল অথরিটির কোনো নেগলিজেন্সের কারণে পেশেন্টের ক্ষতি হয়, সেটা হচ্ছে কর্পোরেট নেগলিজেন্স। এন্ড কন্ট্রিবিউটরিটা হচ্ছে যদি পেশেন্ট এবং ডক্টর দুজনেরই কন্ট্রিবিউশন থাকে কোনো একটা নেগলিজেন্স বা পেশেন্টের কোনো ক্ষতির ক্ষেত্রে, সেটাই হচ্ছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। যেমন ডক্টর কোনো একটা প্রেসক্রিপশন দিল বা ওষুধ বললো, সেটা পেশেন্ট মানলো না বা পেশেন্ট কোনো কিছু না শুনে চলে গেল ডক্টরের কাছ থেকে, এটা হচ্ছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। তো এটাই হচ্ছে ছিল। আর আমাদের লাস্ট একটা টপিক দিয়ে শেষ করব, সেটা হচ্ছে কনসেন্ট, যেটা ইনফর্মড রিটেন কনসেন্ট। কনসেন্ট হচ্ছে এনি এগ্রিমেন্ট, অ্যাপ্রুভাল এন্ড পারমিশন, যেটা হচ্ছে ফ্রি এন্ড ভলেন্টারিলি কোনো একটা পেশেন্ট বা মানে যে যিনি আসবেন তার থেকে নেওয়া হয় মেডিকেল প্র্যাকটিসের ক্ষেত্রে। এটা দুই ধরনের আছে কনসেন্ট, একটা হচ্ছে ইমপ্লাইড কনসেন্ট, একটা হচ্ছে এক্সপ্রেসড কনসেন্ট। ইমপ্লাইড কনসেন্টটা হচ্ছে যেটা হলো তোমার মানে এক্সপ্রেস না করা, রিটেন না, মানে ধরো কোনো একটা পেশেন্ট ডক্টরের কাছে আসছেন চিকিৎসা করাতে, তার মানে এটা ধরে নেওয়া যায় যে ওনার কনসেন্ট আছে যার চিকিৎসা করানোর ক্ষেত্রে, এটা হচ্ছে ইমপ্লাইড কনসেন্ট। এক্সপ্রেস কনসেন্টটা হচ্ছে যখন মানে রিটেনলি বা ভার্বালি কেউ মানে স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি কনসেন্ট দিচ্ছি, এটাই হচ্ছে এক্সপ্রেসড কনসেন্ট। তো এটার প্র্যাকটিসটা অনেক ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে কোন কোন ক্ষেত্রে যে রিটেন কনসেন্টটা মাস্ট, এটা হচ্ছে কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেটিক এর ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশন অফ জেনারেল অ্যানেস্থেটিক্স, তারপরে এনি প্রসিডিওর বিয়ন্ড দ্য রুটিন ফিজিক্যাল এক্সামিনেশন, এক্সামিনেশন অফ ভিকটিম ইন ক্রিমিনাল কেস, রেপ ভিকটিম এবং মেডিকো লিগাল কেসেস, এ সকল ক্ষেত্রে হচ্ছে ইনফর্ম কনসেন্টটা মানে মানে নিতেই হবে। ঠিক আছে, এই সকল কন্ডিশনের ক্ষেত্রে ইনফর্ম কনসেন্ট নিতেই হবে। এটা কোশ্চেন আসে। আর নেক্সট যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে বিএমডিসি কি, এটা দিয়ে আমি শেষ করে দিব আজকে। বিএমডিসি হচ্ছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, উইচ ইজ দ্য গভর্নমেন্ট বডি। এটা হচ্ছে একটা একটা সরকারি সংস্থা আমাদের বাংলাদেশের। বিএমডিসির কাজটা কি, ফাংশন অফ বিএমডিসি, এটা হচ্ছে রিটেনের কোশ্চেন, সেটা হচ্ছে রেকগনিশন এন্ড রেজিস্ট্রেশন এন্ড কোয়ালিফিকেশন অফ দ্য মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস। মেইনলি আমাদের যে মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস, আমাদের ডিগ্রিটাকে রেকগনিশন করা এন্ড রেজিস্ট্রেশন দেওয়া, এটা হচ্ছে মেইন কাজ। এছাড়া কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন যেমন হচ্ছে ওয়ার্নিং নোটিশ দেয়া, যদি কোনো মেডিকেল অর ডেন্টাল প্র্যাকটিশনার যদি কোনো ইনফেমাস কন্ডাক্ট করে থাকেন, সেক্ষেত্রে উনি ওয়ার্নিং নোটিশ দিতে পারেন। তারপরে হচ্ছে বিএমডিসি হ্যাজ দ্য লিগাল পাওয়ার টু ইরেজ দ্য রেজিস্ট্রেশন, অর্থাৎ প্রফেশনাল ডেথ সেন্টেন্স দিতে পারে। বা হচ্ছে কেউ যদি ফলস টাইটেল বা ডিগ্রি ব্যবহার করে, সেক্ষেত্রে বিএমডিসি অ্যাকশন নিতে পারে। এছাড়া আমাদের যে একাডেমিক ফাংশনটা, সেটাও বিএমডিসি ডিল করে, এবং কিছু আদার ফাংশন যেমন কালচারাল অ্যাক্টিভিটি, ভিজিটিং হোটেল বা স্পোর্টস, এগুলো হচ্ছে বিএমডিসি থেকে করা হয়। তো এই ছিল আজকে আমাদের টপিক, লিগাল প্রসিডিউরস এন্ড মেডিকেল এথিক্স। একটু লেংদি হয়ে গিয়েছে ক্লাসটা, আমি জানি, কারণ হচ্ছে আসলে এটা অনেক ব্রিফ একটা টপিক ছিল। তো আমি আসলে সমস্যা হয়ে গিয়েছে, আমাদের সামনে যে প্রফের ডেট দিয়ে দেওয়ার কারণে একটু বেশি করে আসলে নিয়ে নেওয়া প্রয়োজন হচ্ছে দ্রুত শেষ করে দেওয়ার জন্য, এজন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো ক্লাসটা যদি পুরোটা নাও শুনে থাকো, ক্লাসটা রেকর্ড থাকতেছে, পরবর্তীতে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, আইভি তুমি কি আছো? তুমি কি আছো? জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে টপিকটা বুঝিয়ে দেওয়ার জন্য। ক্লাসটা অনেক আসলে বড় আমার হয়ে গিয়েছে। অনেকগুলো কনফিউশন ছিল এই টপিকটা, মানে এই দুইটা অধ্যায় নিয়ে সবগুলো কনফিউশন মাশাআল্লাহ দূর হয়ে গেছে। আপনি এত সুন্দর করে এত ডিটেলসে বুঝিয়ে দিয়েছেন যে আজকে আমার কোনো কোশ্চেনই নাই যে আমি আপনাকে কি কোশ্চেন করব, আমি বুঝতে পারছি না। মাশাআল্লাহ সবকিছুই ক্লিয়ার হয়ে গেছে আপু। আশা করছি আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ, যারা সেশনটা করেছেন, তাদেরও যদি কোনো কনফিউশন থেকে তোমরা থাকে চাইলে তাহলে সেটাও তোমরা জিজ্ঞেস করতে ইনশাআল্লাহ পারো, দূর হয়ে গেছে। কমেন্টে দিয়ে রাখতে পারো, আমি সেটা নেক্সট দিন চাই মানে ক্লাস শুরুর আগে সেটা মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আহ, জি আপু, ইনশাআল্লাহ আপনাদের যাদের কোনো কোশ্চেন যদি থেকে থাকে এই ক্লাসটা সম্পর্কে, তাহলে আপনারা কমেন্টে সেই কোশ্চেন গুলো লিখে দিবেন, ইনশাআল্লাহ আপু নেক্সট দিন সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবে। আহ আচ্ছা আপু, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। আচ্ছা ঠিক আমার আছে, কোনো দেখা হবে কোশ্চেন নেই। ইনশাল্লাহ, নেক্সট দিন আর দেখা হবে যারা ইনশাল্লাহ। সেশনটা করেছে শুরু থেকে শেষ পর্যন্ত, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার প্রফের প্রিপারেশন, নিজের প্রফের প্রিপারেশনের পাশাপাশি আমাদেরকে যে আপনি এত সময় থেকে কিছুটা সময় দিচ্ছেন তার জন্য। আহ আচ্ছা তাহলে আপু আমরা আজকে শেষ করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম